শোনো, আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সেশনে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সেশন শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। রেফা, শুরু করবো নাকি পরে? শুরু করে দেয় গেছে আজকে শুক্রবার দেখে বেশি মানুষ নাই। হুম, থাকে কত সাধারণত student? আরো অনেক বেশি। হুম, অসুবিধা নেই, রেকর্ড তো আছে না? হ্যাঁ। আচ্ছা, তো শুরু করা যাক। আচ্ছা, সবাই হোস্টের আগে সে বলো। তার মতো স্টার্ট হ্যাঁ করে হ্যাঁ। নিক। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনে। Recording in আজকের progress. আজকের পুরো সেশন জুড়ে হোস্ট হিসেবে আছি আমি নূর, CSE 24 লেভেল 2। আজকের সেশনের টপিক ইন্ট্রোডাকশন টু ওয়েব। আজকের এই সেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন বিশেষ ব্যক্তি, ইব্রাহিম রেজা ভাইয়া। এছাড়া আমাদের সাথে আছেন MCSC প্যানেল মেম্বার্স, যারা পুরো সেশনটি অবজার্ভ করবেন। সেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা নোট ডাউন করে রাখতে হবে। সেশন শেষে আমরা Q&A সেগমেন্টে সেগুলো নেব। এছাড়া সেশন শেষে আছে একটি কুইজ। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস ওয়েলকাম আওয়ার অনারেবল ইনস্ট্রাক্টর ইব্রাহিম রেজা ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর দ্য ইন্ট্রোডাকশন। আচ্ছা, ভাই যাই হোক। আমাদের আহ হ্যাঁ, বলো বলো। অধিকাংশ পার্টিসিপেন্ট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে। আজকে হয়তো বা পার্টিসিপেন্টস এর সংখ্যা একটু কম। আপনি চাইলে আজকে সেশনটি শুরু করতে পারেন ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ নূর। আচ্ছা, তোমাদের সাথে আগে একটু প্রথমে কথা বলি আমি। তোমরা ট্যালেন্ট হান্ট করছো তাই না? ট্যালেন্ট হান্ট কম্পিটিশন। তো ওখানে ওয়েব কি সবাই সলভ করতে পারছো?
এরকম কেউ আছে যে ওয়েবে যত প্রবলেম ছিল তারা সবটাই সলভ করছে? জি ভাই। না কে? ভাই, ওরা শাফিন? সব পারে। শাফিন আর হক? হাজুর হক। আচ্ছা, হ্যাঁ। তোমরা একটু বলো তো এক্সপিরিয়েন্সটা, মানে ওয়েবটা সলভ করে কেমন লাগছে, বা কিরকম অকওয়ার্ড লাগছে নাকি না ইজি জিনিসটা? একটু এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো তো আমাকে। ভাই আমি বলবো। বলো, যে একজন, অসুবিধা নেই। আচ্ছা, তো আই গেস প্রথমে তিনটা ছিল, লাস্টে দুটো অ্যাড করা হয়েছিল। প্রথমে যে তিনটা ছিল, ওই তিনটার প্রথম দুইটা হচ্ছে একটু মানে একটু টাইম, বিকজ দ্য ফ্ল্যাগ মানে ভালোই হিডেন ছিল, একটু মানে অনেক খোঁজা লাগছে। বাট লাস্ট ওয়ান যেটা হচ্ছে 7টা স্টেপ ছিল, আমি হচ্ছে 7 নাম্বার স্টেপে ডিরেক্টলি ক্লিক করছি, হ্যাঁ, পরে দেখি যে 7 নাম্বারে ফ্ল্যাগ দেওয়া ছিল। তাই ডেন্ট হ্যাড টু গো থ্রু অল দ্য 7 স্টেপস। পরে লাস্টে দুটো অ্যাড করা হয়েছে, ও যেটা মনে হয় ছিল জাভা স্ক্রিপ্ট টাইপ কি জানি, না জাভাস না, মোস্ট অফ একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ল্যাঙ্গুয়েজ দিলেই হচ্ছে ফ্ল্যাগ দিয়ে দিত। সো ওটা ইজি ছিল। আর প্রথম দুটো খালি একটু মানে টাইম, অনেক টাইম লাগছিল, প্রায় 20-25 মিনিট আমার আমার লাগছিল। অনেকে দেখলাম অনেক ফাস্ট সলভ করছে, যখন দেখতেছি ওরা সলভ করে ফেলছে কুইকলি, আমি কেন পারতেছি না, তখন দা পিয়ার প্রেশার ওয়েন টু অ্যানাদার লেভেল। বাট এছাড়া ইট ওয়াজ ফান, এতটুকু বলবো ভাই। আচ্ছা, আমার কথা কি ঠিক মতো শোনা যায়? জি তুমি ভাই। এনশিওর করো তো। তা মাঝখানে মনে হয় আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক। শাফিন, তোমার কথা যা বুঝলাম যে একটু টাফ ছিল, তাই না, শুরুর দিকে যখন আমরা আসছি, ওয়েবে আসছি। জি এবং ভাই। জি সত্যি ভাই। কথা, হ্যাঁ, সত্যি কথা বলতে কি, তোমাদের যেসব মানে প্রবলেম ছিল এগুলো খুবই বিগিনার লেভেলে ছিল। সাধারণত ওয়েব যে আরেকটা জিনিস, আমার একটু এখানে নেটটা একটু স্লো, বুঝছো, যদি আমি কোথাও আটকে যাই বা মনে হয় যে না, নেটটা মনে হয় কাটতে গেছে, তোমরা তোমাদের যে গ্রুপ আছে না, গ্রুপে জানাই দিও। আর দরকার যে হোস্ট আছে যারা, ওকে একটু অবগত দিও। তো ওয়েব যে প্রবলেমটা ছিল, আমি যখন ফার্স্ট ছিলাম, আমি ফার্স্টে প্রচুর ভয় পাইতাম ওয়েব যখন থাকতো। লাইক কোনো নলেজ ছিল না আমার। একটা মানে খুবই আনকমন টাইপ কোনো একটা জিনিস লাগতে, দেখে মনে হতো আচ্ছা হ্যাঁ, একটা কমান্ড থাকতে লগ ইন করতে বলতেছে আমাকে, জাস্ট লগ ইনটা কিভাবে করবো, আমি তো পাসওয়ার্ড জানি না, ইউজার নেম জানি না। তা আমি তো প্রথমে শুরুর দিকে, ধরো আমরা যখন ফার্স্ট শুরু করি, আমাদের টাইম দিয়েই বেসিক্যালি জুনিয়রদের শুরু হয়, মানে সাইবার সিকিউরিটি যাত্রা এই ক্লাবে। আমাদের তখন প্রেসিডেন্ট কনয় ভাই হয়েছিল, মানে কনয় ভাইয়েরও আগে ছিল খালেদ ভাই। তা আমাদের কিন্তু অত ইমপ্রুভ হয় না, যেমন তোমরা যেরকম ফার্স্ট ইয়ারে এত কিছু ক্লাস পাচ্ছ, আমরা কিন্তু ওগুলো পাইনি, সত্যি কথা বলতে। তো যখন ওই ওয়েব গুলো আসতো না, মানে বিভীষিকাময় লাগতো। তো আস্তে আস্তে ওভারকাম করছি, অনেক কষ্ট হয়েছে এটা নিয়ে নিতে। তো করতে করতে একটা জিনিস ইউটিলাইজ করছি, যে আসলে ওয়েব ইজ নট ফর বিগিনার্স। মানে তোমরা যদি আরো অ্যাডভান্স ওয়েব যখন দেখবা কোনো কম্পিটিশনে দেখবা বা সামথিং, খুবই ব্যতিক্রম থাকে, এক একটা কম্পিটিশন, এক একটা প্রশ্ন এক একটা চেয়ে আলাদা। তো আরেকটা জিনিস দেখছি, যে সেটা হচ্ছে ভার্নাবিলিটিস এর অভাব নেই। কোনো জায়গায় এসকিউএল হয়, কোনো জায়গায় এসএসআরএফ হয়, কোথাও এলএফআই হয়, কখনো পলিউশন হয়। আর তুমি যদি তো লক্ষ্য করে থাকো, তোমরা যদি সিভিই সম্বন্ধে যদি শুনে থাকো, তোমরা সিভিই বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমাদের যতগুলো ভার্নাবিলিটি হয়, একটা ওয়েবসাইটেরও হতে পারে, কোনো একটা সফটওয়্যার হতে পারে, কোনো একটা কোম্পানির হতে পারে। ওরা করে কি, কোনো নোট ডাউন করে এরকম রিপোর্ট ক্রিয়েট করে। তো তোমরা যদি সিভি দেখো না, অনেকগুলো সিভি এরকম অনেকগুলো কালেকশন আছে ভার্নাবিলিটিস। দুঃখের বিষয় হচ্ছে, ওয়েব ওই সিভি থেকে যে কোনো একটা জায়গাতে হতে পারে। লাখ লাখ সিভি আছে এখানে। লাখ লাখ সিভি থেকে যে কোনো একটা টপিক নিয়ে চুজ করে তোমাকে একটা সিভি প্রবলেম বানিয়ে দিতে পারে। তো এটা তো ইম্পসিবল ফর আস, আমরা এই সময় এসে সিভি এ খুঁজবো, এত খুঁজে ওটা শিখবো, শিখে এটা করবো, এটা খুবই tough। তো এই জন্য আমরা অবশ্যই মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করবা, যেখানে আটকাবা একটু এআই এর হেল্প নেওয়া। উই আর নট দ্যাট মাচ অ্যাডভান্স, আমরা অত বেশি প্রো না, আমরা সবাই এখানে শিখতেছি। আর সিটিএফ কে তোমরা এমন ভাবে, আমি বারবার তোমাদের একটা ইনসিস্ট করবো, যাতে আর যাই হোক সিটিএফ গুলো প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করবে এভাবে, যে এমন না যে আমি খালি পজিশনে আমার পেতে হবে সামথিং, নট লাইক দ্যাট।
চেষ্টা করবো হচ্ছে সিটিএফ গুলো কত যেসব কনসেপ্ট আছে সেই কনসেপ্ট গুলা এআই ইউজ করো, অসুবিধা নাই, বাট বুঝে বুঝে ইউজ করো। উদ্ভাসে যারা পড়ছে ওই যে একটা আছে না, না বুঝে পড়া মুখস্থ না কি যেন একটা আছে, বুঝে পড়া বুঝে তারপর মুখস্থ করে, এরকম কিছু একটা ছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। স্পেশালি ওয়েবে তুমি যখন ওই যে চ্যাট জিপিটি বা ডিপসি বা এআই স্টুডিও, গ্রক এআই, হ্যান ত্যান আরো অনেক আছে, তুমি যখন ওদের কাছে চাবা বলবা, ওটা তো বিভিন্ন দিতে পারবে এবং ওখান থেকে তুমি চাইলে অ্যান্সারও বাই করতে পারো, ফ্ল্যাগও বাই করতে পারো। বাট সিটিএফ ওই ওয়েবের মেইন উদ্দেশ্যটা হবে তুমি আদৌ কি ওই ভার্নাবিলিটি বুঝছো নাকি, লাইক ওখানে যেই ভার্নাবিলিটিটা তোমাকে এক্সপ্লোর করতে বলছে সেই ভার্নাবিলিটিটা আদৌ তুমি বুঝে করছো না। এটা কিন্তু তোমার নিজের কাছে নিজের জবাবদিহি করতে হবে, তাছাড়া সিটিএস করে কোনো লাভ নেই। তোমরা হয়তো এখনো মনে হয় কোনো বাংলাদেশি বা ইন্টারন্যাশনাল কোনো সিটিএফ করো নাই, ইনশাল্লাহ পাবা সামনে। যে তোমাদের তো একটা সিটিএফ রিমাইন্ডার গ্রুপ খোলা হয়েছে দেখো, ওখানে রিমাইন্ড পেয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমরা চাইলে আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, আমি পরে দেখাই দিও, আমি যদি ভুলে যাই আমাদের মনে করাই দিও। ওখানে অনেকগুলো কালেকশন আছে চ্যালেঞ্জে। তো আজকে বেসিক্যালি আমি তোমাদের অত কোনো হ্যাকিং টাইপ কোনো কিছু দেখাবো না, কারণ তোমরা সবাই নিউ। আমি একটা ছোটখাটো তোমাদের একটা ইন্ট্রোডাকশন দেওয়ার ট্রাই করবো বইকে, যাতে তোমাদের অনেক বেশি প্যারা যাতে না হয়। আর চেষ্টা করবো যত যত প্রশ্ন আছে আমাকে বলবা সাথে সাথে, যদি অনেক কিছু নিউ মনে হয় সাথে সাথে বলবো। আমি চেষ্টা করবো একটা অল্পের মধ্যে রাখার জন্য তোমাদের। আমি স্ক্রিনটা শেয়ার দিই আমার। Yeah. আমাদেরকে আগে আমি একটা নতুন জিনিসের সাথে একটা পরিচয় করাই, সেটা হচ্ছে ওয়েব আইসবার্গস। আমরা তো সবাই শুনছি, যেহেতু আমরা এখানে আসি, লাইক কনস্পিরেসি থিওরি হ্যান্ড ত্যান অনেক কিছু আছে দেখো। বাট ডার্ক ওয়েব সম্বন্ধে আমরা অনেকেই জানছি, আজ পর্যন্ত হলো অল্প হলেও জানতে পারছি। ডার্ক ওয়েব সম্বন্ধে আজ পর্যন্ত হলে একটু হলেও আমরা শুনছি, থাকি বা না থাকে এটা নট লাইক দ্যাট সিরিয়াসই হওয়া লাগবে তোমাদের এই জন্য ডার্ক ওয়েব জানতে হবে। তো বেসিক্যালি আমাদের যে ওয়েব গুলো থাকে মূলত মূলত তিন টাইপের থাকে, মানে ক্যাটাগরি ওয়াইজ যদি আমি বলি। অবশ্যই ফার্স্ট একটা সারফেস ওয়েব। হোয়াট ইজ সারফেস ওয়েব? এই যে নর্মাল ওয়েব যেটা চলতেছে এখন, তোমার এমআইএসটি যে ওয়েবসাইট সেটা, তোমার ফেসবুক আইডি যেটা সেটা, যত আছে নর্মাল সেগুলো সবই এই সারফেস ওয়েবের মধ্যে পড়ে। এখন তুমি বলতেছো ভাই সারফেস ওয়েবই তো শেষ করে মানে কুলানো যায় না, বিশাল বড় একটা জিনিস, তুমি জীবনও পারবা না তোমার লাইফ টাইমে সারফেস ওয়েব জাস্ট সার্ফ করে করে শেষ করতে। অথচ এটা হচ্ছে পুরো ওয়েবের মধ্যে মাত্র অনলি 40%, মানে সরি 4%। খুবই মানে ভয়ঙ্কর লেভেলের একটা তথ্য। তুমি কল্পনা করতে পারো তাহলে এর পরে যে ব্রাঞ্চটা আছে সেটা কত বিশাল বড় একটা ডিপ। সেটা হচ্ছে বেসিক্যালি সার্ফেস ওয়েবের পরে যেটা আসে সেটা হচ্ছে ডিপ ওয়েব, নট ডার্ক ওয়েব। অনেকে বলে সার্ফেস ওয়েবের পরে ডার্ক ওয়েব আসে। ডিপ ওয়েব বেসিক্যালি কি? ডিপ ওয়েব কিন্তু খারাপ কোনো জিনিস না। ডিপ ওয়েব হচ্ছে গিয়ে তোমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। লাইক ডিপ ওয়েব অনেকটা সিকিউর থাকে, এবং এখানে যেসব জিনিসগুলো থাকে অবশ্যই সেগুলো কন্টেন্ট গুলো সিকিউর থাকবে। লাইক হচ্ছে গিয়ে তোমার কোনো লিগাল ডকুমেন্টস, তোমার পাসপোর্ট, ভিসা, যে তুমি অনেক জায়গায় সেভ করে না, তোমার যেমন হচ্ছে গিয়ে আমাদের যে গভর্নমেন্টের বিভিন্ন সাইট থাকে, এসব সাইটে অনেক খুবই সেন্সিটিভ ইনফো থাকে অনেক কিছু, তাই না? ওইসব জিনিস তো এক জায়গায় স্টোর করতে হবে, তাই না? কারণ স্টোর না করলে তো আমরা আবার অন্যজন, ধরো তুমি একটা জিনিস, আমরা এখানে একটা লিঙ্ক নিয়ে আসছি, তাই না, জিমেল লিঙ্ক। ওই লিঙ্কটা কিন্তু একটা মাধ্যম আমাদের, এই মিটিং এ আসার জন্য অবশ্যই আমাকে ওই লিঙ্কে ক্লিক করে এখানে আসতে হয়েছে। আমিও যে লিঙ্কটা পাইছি, তোমরাও সেই লিঙ্কটা তোমাদের গ্রুপে পাইছো। এখন এতে লাভটা হলো কি, এই দুইটা লিঙ্ক দিয়ে আমরা সবাই এখন একসাথে একটা কমিউনিকেট করতে পারতেছি, একটা মিটিং করতে পারতেছি। তো একটা মানে অবশ্যই একটা এমন একটা ওয়্যারলেস প্ল্যাটফর্ম থাকা উচিত আমাদের, যেখানে আমরা সবাই মিলে সেখানে অ্যাক্সেস পেতে পারি। যখন আমার লিগাল ডকুমেন্ট হবে, লিগাল ডকুমেন্টে যেমন গভর্নমেন্টেরও হাত থাকবে, তোমার আমারও একটা অ্যাক্সেস পাওয়া লাগবে, তাই না? তো সেই মাধ্যমটা, সেই যে লিগাল ডকুমেন্ট, এগুলো তো আমার কোথাও একটা স্টোর করতে হবে, যেহেতু এটা একটা সেন্সিটিভ ব্যাপার। যদি এটা কোনো রকম ভাবে হ্যাকারদের কাছে চলে যায়, তো অবশ্যই এটা আমার জন্য খারাপ একটা জিনিস। আমার আইডেন্টি নিয়ে ও অনেক কিছু করতে পারে, চাইলেই করতে পারে, অসুবিধা নেই। আমার ফাইন্যান্সিয়াল রেকর্ড অথবা আমার ক্রেডিট কার্ডের নাম্বার, পিন কোড যেগুলো আছে, তো এইসব জিনিস বেসিক্যালি স্টোর করে এই ডিপ ওয়েবের মধ্যে। ডিপ ওয়েবটা বেসিক্যালি এক ধরনের স্টোরেজ। ওকে, আমরা করি কি সারফেস ওয়েব থেকে জাস্ট লগ ইন করে রিকোয়েস্ট করি ডিপ ওয়েবের সব যে সাইটগুলো আছে, মানে
কোনো একটা ওয়েবসাইটে, এটা আসলে খুবই মানে জটিল একটা অ্যালগোরিদম ফলো করে ডিপ থেকে রিট্রিভ করা হয় সব ফাইলগুলো, তারপর আবার সার্ফেসে আসে। তো ওটা পরে একদম কোথাও বলবো না। তো বেসিক্যালি হয় কি, আমরা এই সার্ফেস ওয়েবে থাকি, সার্ফেস ওয়েব থেকে আমরা মাঝে মাঝে আমাদের অনেক বেশি সেন্সিটিভ যেসব ইনফো আছে, সেটা যদি ডিপ ওয়েবে স্টোর থাকে, আমরা করে এখানে থেকে যাই, রিকোয়েস্টটা পাঠাই, মানে ফার্স্টে পাঠাই হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা, তারপর ওদের ডাটাবেস থেকে, তারপর যে ডিপ ওয়েব থেকে কালেক্ট করে, তারপর আবার ওয়েবসাইটটা নেয়, আবার ওয়েবসাইট নিয়ে আবার আমার এই সার্ফেসে, আমার অর্থাৎ আমার যে ড্যাশবোর্ডটা থাকবে, সেই ড্যাশবোর্ডে আমার লিগাল ইস্যু দিয়ে দিবে, সামথিং লাইক দ্যাট। একটা হচ্ছে ডার্ক, এখন দেখো, সারফেস ওয়েব, ডিপ ওয়েব, ডার্ক ওয়েব, বুঝতেই পারতেছো এটা অবশ্যই এক ধরনের সিকিউরিটি লেভেলের মতো, মানে লো থেকে হাই যাচ্ছে। সারফেস ওয়েবে কম সিকিউরিটি, ডিপ ওয়েবে একটু বেশি সিকিউরিটি, ডার্ক ওয়েব হচ্ছে অনেক বেশি সিকিউরিটি। ডার্ক ওয়েব বেসিক্যালি আসলে আমরা অত মানে খুঁজে পাই না। ডার্ক ওয়েব মানে আমরা যতগুলো পাই, যেমন সেখানে সিল্ক রোড নামে একটা ওয়েবসাইট ছিল, সেটা ড্রাগসের জন্য ব্যবহৃত, ওটাও বেসিক্যালি ডিপ ওয়েবের মধ্যেই পড়ে, তো আহামরি ডার্ক ওয়েব। ডার্ক ওয়েবটা কখন ডার্ক হয়ে যায়, কারণ মানে ধরো হচ্ছে গিয়ে আমি তুমি লোকালি, মানে গ্লোবাল, ঠিক আছে, ধরো আমি শাফিন যে আছে, আমরা দুইজন মিলে একটা ভাবলাম আমরা দুইজন দুজনের সাথে কমিউনিকেট করার জন্য একটা প্রোটোকল ক্রিয়েট করবো। সেই প্রোটোকলটা হবে হচ্ছে কি আমাদের মধ্যে খুবই সিকিউর একটা ক্রিপ্টোগ্রাফি ফলো করে হবে। লাইক আমরা যে সাইটে কথা বলবো, সেই সাইটে যে লিঙ্ক, সেই লিঙ্কটাও অনেকটা তোমার এনক্রিপ্টেড হতে থাকবে। লাইক করছে আমি যদি আমাদের এমআইএসটি ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে আমার এমআইএসটি ওয়েবসাইট। এমআইএসটি ওয়েবসাইটে কিন্তু দেখা যায় কিন্তু একটা সুন্দর একটা নাম আছে, তাই না? সেই নামটা দেখে কিন্তু আমি ইজিলি যাইতে পারি। বাট তোমার যদি এরকম একটা নাম থাকে, এরকম নাম দিলে কিন্তু আমার এই টাইপের লিঙ্ক এক্সিস্ট করে, আমি ততক্ষণ পর্যন্ত বুঝবো না ততক্ষণ পর্যন্ত এই লিঙ্কটা ডাইরেক্টলি আমাকেই না দেওয়া হবে, তাই না? এই লিঙ্ক কিন্তু যদি আমাকে পার্সোনালি না গিফট করে কেউ, তাহলে কিন্তু আমি এই সাইটে জীবনও ঢুকতে পারবো না, তাই না? কারণ দেখা গেলে এইসব নাম ক্র্যাক করা খুবই নিয়ার টু ইম্পসিবল। আর অনিয়ন বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার টর ব্রাউজারের যে সব ডোমেইন গুলো আসছে, সেটার জন্য টর ব্রাউজার আই থিঙ্ক নাম শুনছো কেন না। যাই হোক, তো এই টাইপের যদি কিছু লিঙ্ক থাকে, অবশ্যই বাইরের মানুষরা এখানে আসতে পারবে না। এর উপর যদি এর আবার কিছু এনক্রিপশন লেয়ারও থাকে যদি, তাহলে তো আরো ইম্পসিবল এর মধ্যে ঢুকা। লাইক আমরা যখন ভিপিএন ইউজ করি, ভিপিএন এ হয় কি, ভিপিএন এ আমার যে আইপি অ্যাড্রেসটা থাকে, অর্থাৎ আমি যদি বাংলাদেশে থাকি, আমার বাংলাদেশে আইপি অ্যাড্রেসটা হাইড করে ও একটা অন্য কোনো কান্ট্রির একটা আইপি অ্যাড্রেস শো করে পাবলিকলি। সেই কারণে ওই আইপি অ্যাড্রেসটা যখন ফেচ করে কোন একটা সাইট, তখন সে ভাবে আমি আছি ধরো জার্মানি থেকে, নট বাংলাদেশ। ভিপিএন এর কাজটা এরকম না, তাই না? আমার প্রাইভেসিটাকে সিকিউর করে রাখা, এটা হচ্ছে আমার সেন্সিটিভ ইনফো, আমার মেটার ডাটা, এগুলো যাতে না শো আপ হয়। তো ডার্ক ওয়েবের ক্ষেত্রে বেসিক্যালি টর ব্রাউজার, যেটা টর ব্রাউজারটা এই টাইপেরই করে। টর ব্রাউজার অনেকগুলো তোমার লাইক টর ব্রাউজার বেসিক্যালি মানে অনেকে বলে অনিয়ন ব্রাউজার। অনিয়ন ধরো হচ্ছে এরকম। তো অনিয়নের মধ্যে এর মধ্যে অনেকগুলো খালি থাকে, তাই না? আমাদের যে পেঁয়াজ থাকে, পেঁয়াজের মধ্যে অনেক খালি। তো এই জিনিসটাকে অনেকভাবে অনিয়নের সাথে তুলনা করা যায়, যে আমাদের যে ডাটা গুলো থাকে, ধরো হচ্ছে এটা হচ্ছে আমি ইনফো পাঠাচ্ছি, আমি হচ্ছে ইউজার, কি আছে আবার, দেখ, তো আমার যে ডাটাটা যাচ্ছে, এই ডাটাটা ধরো এই একটা এনক্রিপশন মেথড হলো, তারপর এখানে আরেকটা এনক্রিপ্টেড হলো আমার ডাটা, এখান থেকে আরেকটা এনক্রিপ্টেড হলো, আরো এনক্রিপ্টেড হয়ে তারপর যে আমার যে টার্গেট ওয়েবসাইট বা সার্ভার যেটা, সেই সার্ভারে যা হিট করে, তো ওই সার্ভার যে আমার পাবে অবশ্যই আমার লাস্ট লোকেশন যেটা, সেটা ইনফো পাবে। ও যদি আমার ইনফো পাইতে চায়, তাহলে ওর কি করতে হবে, এখান থেকে আগে ডিক্রিপ্ট করতে হবে, ডিক্রিপ্ট করে 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 মানে রিভার্স করে তারপর আমার ইনফো পাইতে হবে। আবার যদি আমি এখানে ফাঁকনামি করে আমার এটাকে ধরলাম হচ্ছে গিয়ে আমি আমার টর ব্রাউজার, এই টর ব্রাউজারে না গিয়ে আমি করবো কি, আমি আমার নিজের আর একটা ভিপিএন ক্রিয়েট করবো, মানে আমার ভিপিএন দিয়ে কানেক্ট করলাম, তারপর আমি টর ব্রাউজারে গেলাম, তারপর আমি সার্ভারে গেলাম, তো আমি আরো বেশি এক্সট্রা প্রোটেক্টেড থাকবো, তাই না? তো বেসিক্যালি টর ব্রাউজার এইভাবেই কাজ করে যে আমাদের সিকিউর রাখে ইনফো সংক্রান্ত। এখন ধরো আমি আর এখানে বললাম যে শাফিং মানে, আমরা দুজন এখানে করে কথা বলে আমাদের একটা নিজস্ব একটা সার্ভার আছে, এই সার্ভারে আমরা কথা বলতেছি, তাই না?
তো এখানে অবশ্যই আমাদের যে কথোপকথন আসতেছে, মানে যে লিঙ্কটা, বেসিক্যালি সার্ভারের লিঙ্কটা, এটা অবশ্যই খুবই এনক্রিপ্টেড। এটা পার্সোনালি না দিলে কেউ পাবে না। আর সেটা তারপর সার্ভারে গিয়ে আমরা দুজনের সাথে কথা বলতেছি। এখানে যদি ধরো আরেকজন কে আছে, তার জন্য নাম লিখে ইদ্যে তাজুল হক নাকি যেন, ধরো ও যদি আসে এখানে, ও এসে আমাদের মধ্যে কথোপকথন করতে চাচ্ছে, ওর টার্গেট হচ্ছে সার্ভার এইটা। বাট ওই কি ডাইরেক্ট সার্ভারে যেতে পারবে? কখনো পারবে না। ওকে অবশ্যই এই মাধ্যম হয়ে যেতে হবে। এই মাধ্যম হয়ে যেয়ে তারপরে এটা করে কানেক্ট করতে হবে। আমরা এইভাবেই ক্রিয়েট করছি। ঠিক এভাবেই ধরো আমি আর শাফিন এখন ড্রাগ বিজনেস করি, ও হচ্ছে গিয়ে আমাদের পুলিশ। তো ও হচ্ছে আমাদের এখন মানে ধরো ট্র্যাক করবে। ও কখনোই পারবে না। ও আগে আমাদের আগে চিনতে হবে, তারপর ওকে আমি যদি আমার ইনপুট দিই, তাহলে ওই আমার এই অ্যাকাউন্টে যা প্রমাণ আনতে পারবে যে আচ্ছা হ্যাঁ আমরা এগুলো করতে পারছি। বেসিক্যালি ডার্ক ওয়েবটা এভাবেই কাজ করে, মানে পুরো গুপ্ত সিকিউর থাকে, অনেকগুলো লেয়ারে এনক্রিপ্টেড থাকে সব জিনিসগুলো। সেই কারণে অত ইজি না। যতক্ষণ পর্যন্ত না আমি ডাইরেক্ট ওদের সার্ভারে লিঙ্ক পেয়ে যাচ্ছি, এর তো এতটুকু বকবক করার মধ্যে অবশ্যই আমরা এতটুকু জিনিস বুঝতে পারছি, দ্য নেসেসিটি অফ ইউআরএল। ইউআরএল অনেক একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউআরএল এক ধরনের তোমার ইন্ডিকেটর, একটা আইডেন্টিফায়ার বলতে পারো যে কোনো একটা ওয়েবসাইটের জন্য। যেমন আমাদের এমআইএসপির জন্য একটা নির্দিষ্ট একটা থাকে, উম, এই যে একটা আছে আমাদের নাম, ঠিক তেমন অন্য অন্য সাইটেরও থাকে, তাই না? এখন একটা জিনিস, তোমরা কি কেউ ডিএনএস সম্বন্ধে শুনছো? কেউ অ্যাসিস্ট করো আমাকে। ডিএনএস। ভাই শুনেছি বাট এক্স্যাক্টলি কি মিন করাটা জানি না। আচ্ছা, ডিএনএস বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার ফুল ফর্ম, সত্যি কথা যেটা হচ্ছে ডোমেইন নেম সার্ভিস। এটা একটু ডিএনএস বেসিক্যালি হচ্ছে তোমার যে ডোমেইন নেম সার্ভিস। তো এটা এক ধরনের তোমার ফোন বুক আকারে কাজ করে। লাইক আমার যে এমআইএসটি, এটা কিন্তু আসলে এরকম থাকে না। এমআইএসটি অরিজিনাল যেসব নেম সেটা ধরো হচ্ছে গিয়ে ওটা কোনো আইপি অ্যাড্রেস থাকে, এরকম ধরনের। হ্যাঁ, আর ওটা কাজ করে না, এটা লেজিট না আসলে। এরকম বিভিন্ন আইপি অ্যাড্রেস থাকে বিভিন্ন ওয়েবসাইটে, নির্দিষ্ট আইডেন্টিফায়ার। সেটা হতে পারে IPv4, সেটা হতে পারে IPv6। IPv4 অ্যান্ড IPv6 আই থিঙ্ক তোমরা শুনছো সব থেকে। মানে IPv4 হচ্ছে তো তোমার 32 বিটের যেসব অ্যাড্রেস গুলো থাকে, আর IPv6 হচ্ছে গিয়ে 128 বিট সামথিং। তোমাদের ক্ষেত্রে দেখাইতেছিল। বেসিক্যালি এটা হচ্ছে একদম আইপি অ্যাড্রেস, IPv4। আর একটা হচ্ছে আমার ওই যে IPv6 যেটা, সেটা এরকম থাকে। মোস্ট অফ দ্য টাইম IPv4 এখনো ক্যাপেবল, এটা এখনো স্টিল ইউজ হয়। IPv6 বেসিক্যালি ক্রিয়েট করা হয়েছে যাতে IPv4 এরটাকে ট্যাকেল দিতে পারে। লাইক শুরুর দিকে যখন আমাদের ইন্টারনেট শুরু হয়, তখন অবশ্যই কম্পিউটারের সংখ্যা অনেক কম ছিল, তাই না? তো কম থাকার কারণে এই যে 32 বিটের যে আইপি অ্যাড্রেস, সেটা দিয়ে বেসিক্যালি সবাইকে কন্ট্রোল করা যেত। ধরো প্রত্যেকটা ডিভাইসের একটা একটা ইউনিক আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস বলতে হচ্ছে গিয়ে ওর জন্য একটা মানে রুট টাইপ বলতে পারো। Like ওকে একটা আইডেন্টিফাই করার জন্য একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। ধরো হচ্ছে আমি রেজা, আমার টাইপ অ্যাড্রেস এইটা। তা আমার জন্য ওইটাই ফিক্স আছে এখন পর্যন্ত। সাধারণত আমরা কাজ করেন না, বাট বুঝার সুবিধা করতে বলতেছি। এইটা যখনই ওয়েবসাইটটা দেখবে তখন বুঝবে আচ্ছা এটা হচ্ছে রিভার সামথিং। তো শুরুর দিকে যখন ছিল, তো 32 বিটের কম্বিনেশন আস্তে আস্তে শর্ট হয়ে যেতে থাকে, কারণ খুবই র্যাপিডলি আকারে আমাদের মোবাইলের সংখ্যা, ডিভাইসের সংখ্যা বাড়তে থাকে। তো সেই র্যাপিড ফ্লোটা ধরার জন্য 32 বিট ওয়াজ নট এনাফ। তো তখন তারা ভাবলো হচ্ছে IPv6 বাই করি আমরা 128 বিট, তখন আমরা আরো বেশি স্কোপ পাবো ডিভাইস গুলোকে কন্ট্রোল করার জন্য। বাট IPv6 যখন ক্রিয়েট হয়ে গেছে, মানে ইন্টারনেট আইপি অ্যাড্রেস যেটা ছিল, এরপর দিয়ে এরা IPv4 এর একটা আলটারনেটিভ একটা ভার্সন ক্রিয়েট করছে। সেটা হচ্ছে গিয়ে তোমার একটা হচ্ছে পাবলিক, আর একটা হচ্ছে প্রাইভেট আইপি অ্যাড্রেস। দুইটার মধ্যে একটা কম্বিনেশন করে এই IPv4 দিয়ে এখনো চলা যায় জিনিসটা। আমি অত ইনডেপথ গেলাম না, জাস্ট অল্পের মধ্যে বুঝাই দিলাম IPv4 আর IPv6। আচ্ছা আমরা দেখি আমাদের নিজেদের IPv4 কত যায়। যদি কমান্ড প্রম্পটে যায়, যদি তোমরা না জানো কেন যাইতে হয়, তুমি যদি CMD লেখা গেছে আমি আশা করবো যে কমান্ড প্রম্পট,
এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি এখানে লিখি আইপি, তাহলে দেখলে এরকম একটা ইনফো আসবে আমার আইপি কনফিগারেশন বা ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। ওই যেটা আমি নিচে যাই না, নিচে যাওয়ার পর ওই যে আমার এখানে হচ্ছে ওয়্যারলেস ল্যান ওয়াইফাই। এটা হচ্ছে আমার পাবলিক আইপি অ্যাড্রেস, মানে নেটওয়ার্কে আমাকে পাবলিক আইপি IPv4 যেটা, সেটা তুমি দেখবে তুমি যদি ওয়াইফাই চেঞ্জ করো না, ওয়াইফাই চেঞ্জ করার সাথে সাথে এটাও চেঞ্জ হয়ে যাবে। মানে এটা কোনো অ্যাবসোলুট ভ্যালু না, এটা চেঞ্জ হতে থাকবে অল দ্য টাইম। এটার বেসিক্যালি কাজ কি? এটা হচ্ছে গিয়ে ধরো আমার যে ওয়াইফাই আছে, ওয়াইফাই যে রাউটারটা আছে, সেই রাউটারের সাথে যতজন কানেক্টেড থাকবে ওই কানেকশনের মধ্যে আমার জন্য এটা ফিক্সড এখন। অর্থাৎ ধরো হচ্ছে গিয়ে আমার এটা হলো আমার একটা রাউটার, রাউটারের সাথে আমাকে কানেক্টেড আছে অনেক people, এইটা এটা এটা আমাদের কানেক্টেড আছে। আমার জন্য একটা ফিক্স আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে, ঠিক আছে, 192 110 যেটা, সেটা হচ্ছে আমার জন্য ফিক্স। তো এটা হচ্ছে আমার জন্য ফিক্স। ঠিক এরকম ভাবে ধরো অন্য একজন আছে, ওর ধরো হচ্ছে গিয়ে 110 না হচ্ছে 112। এই নেটওয়ার্কের মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ, ঠিক আছে। অন্য একটা নেটওয়ার্কেও কিন্তু এটা ধরো আর একটা রাউটার, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা রাউটার, এটা একটা রাউটার, এখানেও আরো কয়েকজন লোক আছে এখানে, ওরও আইপি অ্যাড্রেস কিন্তু এটি থাকতে পারে চাইলে। কিন্তু এই আইপি অ্যাড্রেসটা কিসের জন্য? এটা হচ্ছে এই রাউটারের জন্য অনলি অ্যাপ্লিকেবল। এক কথা এটা বলতে চাইতেছি আমি, এই আইপি অ্যাড্রেস কিন্তু মাল্টিপল জন ইউজ করতে পারে, তবে এটা রাউটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। যেমন রিজা নামে আরো অনেক ছেলেপান আছে, তাই না? বাট আমার ক্লাসে যখন যাবে তোমরা, এটা চলো আমার ক্লাস, এটা হচ্ছে ধরো অন্য কোনো একটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস, ঠিক আছে, ওখানেও রেজা নামে একজন আছে, তাই না? ধরো এটা হচ্ছে রেজার ফটো। তো আমার ক্লাসে যখন যাবে আর বলবে রেজাকে, তো অবশ্যই আমার বন্ধুরা এইটাই বলে, আমরা আমরা তো রেজা খালি একই চিনি। ঠিক তেমন অন্য যখন বিশ্ববিদ্যালয়ে যাবে, ও বলবে রেজাকে, বা ও বলবে অবশ্যই হ্যাঁ আমি এই রেজাকে চিনি। ও কখনো বলবে না আমি একে চিনি, তাই না? বেসিক্যালি এইভাবেই কাজ করে, মানে রাউটার টু রাউটার ভ্যারি করে। অনেক সময় অনেকের এরকম আইপি অ্যাড্রেস সেম হইতেই পারে, আর এটা ভিন্ন রাউটার, বাট সেম রাউটারে কখনো সেম থাকবে না, ঠিক আছে। যদিও আমাদের একই ক্লাসে অনেকগুলো থাকতেও পারে একই সময়, বাট আইডেন্টিক্যাল কিছু একটা থাকবে। হয়তো ওর নামের আগে কিছু একটা চেঞ্জ আছে বা পরে কিছু আছে। ওটার কথা এক কথায় IPv4 এমন ভাবেই মানে আইডেন্টিফাই করা হবে, নট অ্যাবসলিউট ভ্যালু, এটা চেঞ্জ হয় রিলেটিভলি। একটা রাউটারের জন্য ফিক্সড থাকবে, তো সেই রাউটারের যে কানেকশন থাকবে, যাতে ওরা আইডেন্টিফাই করতে পারে আচ্ছা হ্যাঁ তুমি এই পারসন। এটি এভাবেই বেসিক্যালি IPv4টা ইউজ করা হয় এই রাউটারের জন্য, অন্য পারসন, মানে এটা নেটওয়ার্কের মধ্যে। তোমরা কি বুঝছো IPv4 বা IPv6 এর যে কাজটা, বা এতক্ষণ যা বললাম? তুমি প্রশ্ন থাকলে প্লিজ বলে। ভাই, ফিক্সড ফর এ রাউটার, এটা একটা একবার বুঝে পেলবে কি বলতে চাচ্ছেন, যে মাল্টিপল পিপল অ্যাক্সেস করতে পারছে কিন্তু এটা রাউটার আন্ডার ফিক্সড। আচ্ছা, মানে রাউটার যখন কাজ করে না, অনেকে যখন নেটওয়ার্কে আসে, ধরো আমি আমার যে রাউটারে আছে, ধরো হচ্ছে কি এটা একটা রাউটার, আমি আসলাম এখানে ফার্স্টে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আসলাম এখানে ঢুকলাম, রাউটার বলে আচ্ছা হ্যাঁ তুমি তো, আমি হচ্ছে রেজা, তোমার নামে একটা ধরো একটা আইপি অ্যাড্রেস সে দিয়ে দিল 192 ব্লা 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 ব্লা, বাট শেষে ধরো হচ্ছে কি 10 আছে। ঠিক তেমন আরেকজন আসলো আমার ওয়াইফাই, এটা হচ্ছে আমার ওয়াইফাই যে রাউটার, মানে বেসিক্যালি আমরা কাজ করি। ধরো হচ্ছে গিয়ে এখানে আরেকজন আসলো, শাফিন আসলো, ও আসলো, ওর সাথে সাথে ওর একটা পায়ে গেল আইপি অ্যাড্রেস। ওটা অবশ্যই এরকম হবে, 30 টাকা বেশি, 30 টাকা এবং 94 হবে না। ও হচ্ছে ব্যাপারে, মানে আইপি অ্যাড্রেসটা এইভাবে কাজ করে বেসিক্যালি আমাকে বুঝার জন্য। এই আইপি অ্যাড্রেসটা শাফিনের জন্য ফিক্সড, শুধুমাত্র এই রাউটারের জন্য, ঠিক আছে। এটা কেন করা হয়েছে জানো? যে বিভিন্ন রাউটারে যে বিভিন্ন ফিক্সড হয়, এটা হচ্ছে ওই যে মানে হিউজ যে ডিভাইস বাড়তেছে, সংখ্যা তো বাড়তেছে তাই না, ডে বাই ডে ডিভাইসের সংখ্যা, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য বেসিক্যালি এরকম সিস্টেম আবিষ্কার করছে ইঞ্জিনিয়ারিং। দেখো একটা সেম আইপি অ্যাড্রেসটাই আমি আরেকজন ইউজ করতে পারতেছি, বাট ওটা হচ্ছে ওর একটা সীমাবদ্ধ বাউন্ডারি আছে, ওই বাউন্ডারির মধ্যেও ইউজ করতে পারতেছে, তাই না? তো এখান থেকে কিন্তু আমি একটা আইপি অ্যাড্রেসকে মাল্টিপল টাইম ইউজ করতে পারতেছি। তো মানে এই একটা কনসেপ্ট, এটা একটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট তোমাকে একটু বললাম।
তোমরা আর একটু যখন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার আসবো তখন এটা নিয়ে পড়ালেখাই করবো, তুমি পাবলিক আইপি অ্যাড্রেস, প্রাইভেট আইপি অ্যাড্রেস। জাস্ট তোমাদের বলার কাজে বললাম যে একটা রাউটারের মধ্যে এভাবে কাজ করে কিভাবে। যেমন হচ্ছে তোমরা যদি দেখো যে এখানে লেখা আছে ওয়্যারলেস ল্যান অ্যাডাপ্টার ওয়াইফাই, এটা হচ্ছে আমার বেসিক্যালি আইপি অ্যাড্রেস। জাস্ট এতটুকু মাথায় রাখবা, এটা রাউটারের জন্য যতক্ষণ পর্যন্ত কানেক্টেড থাকে ইউজাররা ততক্ষণ পর্যন্ত ওর একটা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস থাকে। এতটুকু মাথায় রাখতে হবে, আর তেমন আর কিছু লেখা না। বুঝতে পারছো নাকি আর একটু ভালো করে বুঝাবো? জি ভাই, বুঝতে পারলাম। আচ্ছা, okay. তো এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস গুলো থাকে বেসিক্যালি, যে এগুলো সাধারণত একটু ওয়েবসাইটের জন্য থাকে, বাট ওগুলো ফিক্স থাকে। বুঝছো একটা জিনিস দেখার জন্য। তো যখন আমরা কোনো কমিউনিকেট করি কোনো একটা ওয়েবসাইটের সাথে, তখন আমাকে অবশ্যই এই যে লিঙ্ক অ্যাড্রেসটা থাকে না ওয়েবসাইটে, ওইটার মাধ্যম হয়ে ওর সাথে কানেক্ট করতে হবে। কিন্তু আমরা কি এভাবে কানেক্ট করি ওয়েবসাইট? না, আমরা কিন্তু এইভাবে কাজ করি না। আমরা জাস্ট লিখে হচ্ছে কি MIS2 এসসি পিটিসি, এটা লিখলেই কিন্তু আইসা করে, তাই না? এই জিনিসটা দিকেই তো আসে, বাট আসলে কিন্তু এইটা আসার কথা না। ওটা তো নিজস্ব একটা আইপি অ্যাড্রেস আছে, তো চেনার জন্য হলে আমার ওই আইপি অ্যাড্রেসই চাইতে হবে। এটা কিন্তু পাবলিক বলতে পারে একটাতে, বাট এটা কেনা আইপি অ্যাড্রেস, বুঝছো? ওদের জন্য ফিক্স থাকে একটা আইপি অ্যাড্রেস। আমরা যেগুলো ইউজ করি এগুলো তো ক্ষণস্থায়ী। যেটা তুমি যদি একটা আইডেন্টিক্যাল আইপি অ্যাড্রেস চাও, তোমাকে অবশ্যই কি যেন একটা সোসাইটি আছে, সেই সোসাইটি আমাদের থেকে কিনতে হয় আইপি অ্যাড্রেস। MIS2 এরকম যদি হোস্ট করতে চায় তাহলে ওরকম ডোমেইন নেম প্লাস আইপি অ্যাড্রেস লাগবে। এখন বেসিক্যালি ধরো এইটা আইপি অ্যাড্রেসটা ধরলাম হচ্ছে গিয়ে 120.36 কিছু একটা আছে। এখন এটা তো লিখে আমরা কখনো সার্চ করে MISC তে যাইনি, কখনো যাই? জীবনে যাই না। আমরা তো লিখে MISC.ac.pd। এই যে মাঝখানে যে চেঞ্জটা হচ্ছে এটা কে কন্ট্রোল করে? এই যে মাঝখানে যে চেঞ্জটা, এটা বেসিক্যালি যে অ্যালগোরিদমটা ফলো করে বা যে মাধ্যমটা ফলো করে এটা করা হয় সেটা হচ্ছে ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। ও বেসিক্যালি একটা ডোমেইন নেম দেয়, আপনার লিগাল কোনো একটা ডোমেইন MISC.ac.pd। এই ডোমেইন নেমটা যখন আমি সার্চ করি ব্রাউজারে, তো ওইটা ব্রাউজারের ব্যাকএন্ডে গিয়ে ডিএনএস সার্ভার আছে, ওই ডিএনএস সার্ভারে সার্চ করবে যে এই MISC.ac.pd আইপি অ্যাড্রেসটা কোনটা বেসিক্যালি। তারপর ও ধরো ডিএনএস সার্ভার থেকে যায়, ডিএনএস সার্ভার ওকে একটা রিপ্লাই দেয়, আচ্ছা হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, নাও তুমি আইপি অ্যাড্রেস। তখন ওই এই আইপি অ্যাড্রেসকে টেস্ট করে ব্যাকএন্ডে বেসিক্যালি কাজ হয় এগুলো, ওগুলো ফ্রন্ট এন্ডে হয় না। তারপরে বসায় দিয়ে তারপর চলে যায়, তখনই আমরা কানেক্ট বেসিক্যালি করতে পারি, তাই না? আমি তোমাদের একটা দেখাই তাহলে বুঝবে। আমরা যদি আবার সেই কমান্ড, একটু কঠিন লাগতে পারে বুঝছো, নতুন জিনিস তো, একটু লাগতে পারে বেশ। ধরো হচ্ছে গিয়ে আমি ইন্ট কমান্ডটা ইউজ করলাম। ইন্ট কমান্ড ইউজ করে লিখলাম হচ্ছে MISC, ডোমেইন নেমটা লিখলাম আমার যে সাইট আছে আমার সেটা পেয়েছি। তখন ও বলতেছে যে পিং সামথিং, পরে এই যে একটা জিনিস ইনফো দিছে, এটাই বেসিক্যালি হচ্ছে ওর আইপি অ্যাড্রেসটা। বুঝতে পারছো? ডিএনএস করে কি এই জিনিসটাকে ট্রান্সলেট করে এইটাতে কনভার্ট করে, এন্ড দেন আমরা কানেক্ট করতে পারি আমাদের পার্মানেন্ট যে ওয়েবসাইটটা থাকে সেই ওয়েবসাইটে এনে কানেক্ট করতে পারি। তো এই যে মাঝখানে যে কনভারসেশনটা হচ্ছে মানে বা চেঞ্জটা হচ্ছে, এটা বেসিক্যালি ডিএনএস দ্বারা, মানে যে পদ্ধতি, মানে এটাকে বেসিক্যালি ডিএনএস মাধ্যম বলে। ডিএনএস একটা ফোন বুক, আমাদের যে নর্মাল যে ASCII লেটার গুলো থাকে এটাকে জাস্ট কনভার্ট করে আইপি অ্যাড্রেসে, এটাকে আমরা লিগাল যে আমরা যে ওয়েবসাইট আছে সেখানে আদৌ আমরা যাইতে পারছি কি পারি নাই সেটা বোঝার জন্য। আরেকটা কমান্ড আছে লুকআপ, এটা মানে কাজ করবে নাকি জানি না, কিন্তু এটা মনে হয় ইনস্টল করা লাগছে না। MISC.ac.pd যদি দিই, এটার সাথে সাথে দিয়ে দিবে বেসিক্যালি ডিএনএস আইপি অ্যাড্রেসটা কত। এই দুটা কমান্ড দিয়ে তো হবেই। আর একটা আছে ওয়েবসাইট, এই যে এটা ডোমেইন আইপি লুকআপ। এখানেও যদি আমাদের দিই না, ফাইন্ড আইপি যদি আমি দিই, ওই যে 203 203 194 174 সেম কিন্তু,
এখন তুমি বলতে পারো যে যেহেতু আমি এটা পাইছি, আপনি বলছেন যে এই নামটা থেকেই বেসিক্যালি এইটা আসছে, তাই না? এই যে নামটা আছে, নামটা থেকেই তো এটা আসছে, ডিএনএস এ কনভার্ট করে আপনি বলছেন যে ওটা মানে না। তাহলে এইটা যদি আমি এখানে বসাই, তাহলে আসার কথা না? বুঝছে? ধরুন গেল, আসছে, বুঝছে? ঠিক আছে, কিন্তু আমার এখানে দিতে, বাট এটা কিন্তু সবসময় আসবে না, মানে ফুললি আসবে না। তোমাদেরও অনেক সময় নাও আসতে পারে ওয়েব ব্রাউজারে, দেখো ওয়েব ব্রাউজারে ডিপেন্ড করে, প্লাস হচ্ছে যে তোমার ওয়াইফাই নেটওয়ার্কের উপর, আইএসপি সার্ভিস যে ওগুলোর উপর নির্ভর করে, এখন বেশি কঠিন বিষয় হইতেছে। অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে একটা বিভিন্ন টিএলএস সার্টিফিকেট থাকে অনেক কিছু, মানে ওগুলো আবার ডিক্টেট করতে ইজি হয় যদি আমার এরকম নাম থাকে, এরকম নাম থাকলে ব্রাউজারের জন্য ইজি হয় বেসিক্যালি। তুমি চাইলে ওটাও দিতে পারো, অসুবিধা নাই। আর এটা সবসময় যে কাজ করবে ওরকম ইনশিওর না। দেখো, এটা আমি নট সিকিউর বলেই দিতেছে, কারণ ওই সার্টিফিকেটটা পাস করাতে পারেনি ডিএনএস, আমি ডাইরেক্ট এখানে যাইতেছি। তো এটা কি বুঝছো ডিএনএস আসলে বেসিক্যালি কাজটা করে কিভাবে, আর এই কনভারসেশনটা মাঝখানে কি হয়? জি ভাই। কারো কোনো কনফিউশন বা মনে হইতেছে যে না, বুঝতেছি না? আচ্ছা ভাই, এমনিতে বললেন যে ব্যাক, যদি আমরা আইপি অ্যাড্রেসটা ডিরেক্ট দিয়ে দিই জিনিসটা সিকিউর না, এটা কি মানে বেসিক্যালি তাহলে ফ্রন্ট নেমটা বা ফ্রন্ট এন্ড নেমটা কি সিকিউর সিকিউর ট্র্যাক করা হয়, ব্যাক নেমটা নিয়ে কিছু করা হয় না এরকম? প্রশ্নটা বুঝিনি, আরেকবার। ওই যে ভাই বললেন যে অলওয়েজ আইপি অ্যাড্রেসটা দিয়ে হয়তো নাও পেতে পারি বিকজ জিনিসটা সিকিউর না, এবং ব্রাউজারের কাছে ব্রাউজার ফ্রন্ট নেমটা প্রিফার করে, এটা কি কারণ ফ্রন্ট তাহলে বলি, নেমটাই সিকিউর হয় বেশি? হ্যাঁ আসলে কি, ডিএনএস যে সার্ভারে জিনিসটা আছে সেটা এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে আমি নর্মাল যে লিটারাল আছে যেটা, সেটাতেই কনভার্ট করতে ইজি। মানে ব্রাউজারকে শিখানো হয়েছে এইভাবে, তো ওভাবেই করে। এইখানে এর মধ্যেও কাহিনী আছে, বুঝছো? লাইক এর মধ্যে এই যে স্ট্রিংটার মধ্যে একটা টিএলএস সার্টিফিকেট লুকানো থাকে। সেটা যখন ডিএনএস সার্ভারে যায় না, ডিএনএস সার্ভার তো এইটার দ্বারাই মানে বেসিক্যালি আইডেন্টিফাই করে যে আচ্ছা হ্যাঁ, এটা তুমি একটা লেজিট ওয়েবসাইটের স্ট্রিং কিনা। তারপর না ও পরে আইপি অ্যাড্রেসটা পাঠায়। এই যে এই নামের মধ্যে অনেক রহস্য আছে, বুঝছো? যখন তুমি কোনো কিছু কিনবা না, কোনো একটা ডোমেইন বা কারোর সাথে, ওরা তোমাকে এমনই একটা ডোমেইন নেম দিবে যেটা ওদের কাছে ক্র্যাক, মানে ক্র্যাক করা ইজি হবে। লাইক আমি যদি একটা ডোমেইন ওয়েবসাইট দেখাই, এই একটা ডোমেইন ওয়েবসাইট, আমি ধরো আমার একটা নাম দিলাম, ও আমাকে অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করবে যে ওদের মধ্যে এইসব এইসব ডোমেইন ফ্রি আছে। অর্থাৎ এই যে দেখো, এগুলো আছে বেসিক্যালি। যখন আমি ওদের থেকে এগুলো কিনে নিব না, তখন এই নামের মধ্যে ওরা অনেক কিছু হিডেন কিছু রেখে দিবে। তো যখনই আমরা এই নামটা দিয়ে সার্চ করা হবে না, তো তখন ডাইরেক্টলি এদের ডোমেইনে আসবে কাজটা। মানে আমি একটু বেশি অ্যাডভান্স বলতেছি, ডোমেইনে আসবে এবং তখন ওখান থেকে ওরা মানে এই ইনফোটা দিয়ে দেবে, তার টিএলএস সার্টিফিকেট হচ্ছে কি এক ধরনের সার্টিফাইড করতেছে, আচ্ছা হ্যাঁ এটা লিগাল একটা জিনিস। বুঝতে পারছো? তো এই লিগাল জিনিসটাই বেসিক্যালি, যে দেখো আমি যখন এটা দিয়ে তোমার সার্চ করি না, কোনো ইরোর আসতেছে, কিচ্ছু আসতেছে না, লিগালি আমার জিনিসটা আসতেছে। বাট যখন আমি আমার এটা এটা দিয়ে যখন সার্চ করবো না, দেখো নট সিকিউর, কারণ ওই টিএলএস সার্টিফিকেটটা কিন্তু আসতেছে না, তাই না? আমরা কিন্তু ডাইরেক্ট আইপি অ্যাড্রেস এ ঢুকে যেতেছি। তো এখন বুঝতে পারছো কেন আমি বলতেছি ওই জিনিসটা? জি ভাই। আচ্ছা, তো টিএনএস শেষ আমাদের। আর অনেক থিওরি আছে না, থিওরি আমার পরে তো আসলে ইচ্ছা করেনি, বাট থিওরি না দিলে তোমরা পরে বুঝবা না। যত কাছে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা শুনবো সেটা হচ্ছে কুকি। কুকি শব্দটা হয়তো আই গেস শুনছো তোমরা, জিনিসটা লাইক কুকি বেসিক্যালি রাখা হচ্ছে গিয়ে মানুষকে ট্র্যাক করার জন্য, ওটার মধ্যে পেইন্টে যায় আমি। লাইক এটা হচ্ছে বেসিক্যালি আমার সার্ভারটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে গিয়ে আমার ডাটাবেস। এটাই ডাটাবেস, তুমি সার্ভার ডাটা। যখন আমি যখন এই সাইটে লগ ইন হই, তো
এই লগ ইনের পর ও আমাকে একটা ও আমাকে বলে যে আচ্ছা রিয়া, তোমার সাথে তো দেখা হলো, আমার তুমি একটা কাজ করো, কি করো, এখানে ভ্যালু সামথিং, ভ্যালু ইকুয়াল 1 2 3 4 5 সামথিং। ও আমার বেসিক্যালি আমার ব্রাউজারকে বলছে, বুঝছো? মাঝখানে যে কথোপকথনটা হয়েছে না আমাদের মধ্যে, আমি তো অবশ্যই ডাইরেক্টলি সার্ভারের সাথে কথা বলি না, তাই না? আমি অবশ্যই ব্রাউজারের সাথে কথা বলি। এটা হচ্ছে বেসিক্যালি ব্রাউজারই ধরে, ঠিক আছে? আমার ব্রাউজার যখন লগ ইন করছে, লগ ইন করার পর পরে বলছে আচ্ছা হ্যাঁ তুমি তো আমার রেজা, আমি তো তোমাকে চিনি, আমার ডাটাবেসে তোমার সাথে এখানে তো আমি আমার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিচ্ছি। ও করবে কি, আমাকে এই জিনিসটা দিয়ে দেবে যে আচ্ছা তুমি তোমার ব্রাউজারে এটা সেট করে রাখো। সেট করলে লাভ কি? তুমি যখন আবার আমার ওয়েবসাইটে আসবে না, তোমার আবার লগ ইন করা লাগবে। তোমার আমি এই কিভাবে দেখে আমি বুঝে নিবো যে আচ্ছা হ্যাঁ তুমি আমার মানে চেনা পরিচিত একটা অথরাইজড ইউজার। লাইক একটা সহজ উদাহরণ কি, আমার সাথে আরেকজনের দেখা হলো, ধরো এর সাথে দেখা হলো বিয়ে, sorry, ধরো হচ্ছে গিয়ে এর সাথে দেখা হয়েছে বিয়ে। তো বিয়ে হচ্ছে গিয়ে অনেক ভিআইপি পার্সন, সে সাধারণত পাওয়া যায় অ্যাজ ইউজুয়াল। তা আমি হচ্ছে একটা নর্মাল পার্সন, আমি বিকে চিনি, সবসময় চিনি, বাট বির জন্য এটা খুবই টাফ আমাকে অল দ্য টাইম চিনি। তো যখন এর সাথে বির দেখা হলো, বি বললো যে আচ্ছা হ্যাঁ তুমি তো এ, তোমাকে আমার হয়তো ভবিষ্যতে লাগতে পারে, বা আমারও তোমার লাগতে পারে। তুমি একটা কাজ করো, তুমি একটা কোড নাম্বার মনে রাখো, সেটা হচ্ছে 1 2 3 4। তুমি যখন আবার আমার সাথে দেখা করবা, তুমি আমাকে আবার এই কোড নাম্বারটা বলবে। তুমি যদি আমাকে সেই কোড নাম্বারটা বলো, তাহলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি বুঝে যাবো যে হ্যাঁ তুমি এই ব্যক্তি। তো এরকমই জিনিসটা বেসিক্যালি কাজ করে। দেখবে যখন তুমি কোনো একটা ওয়েবসাইটে যাবা, ওখানে বললেই দেয় উই ইউজ কুকিজ, অ্যাকসেপ্ট কুকিজ সামথিং, এরকমটা লেখা যায়। তুমি যখন অ্যাকসেপ্ট কুকিজ দিবা, তখন মানে হচ্ছে গিয়ে তোমাকে সে ট্র্যাকে রাখতে পারবে। তুমি যখনই আবার ওয়েবসাইটে আসবা, অটোমেটিক্যালি লগ ইন করে দিবে। এমনকি কুকি দ্বারা আরো কিছু করা যায়, তোমার কার্যকলাপও ট্র্যাক করা যায়। এই জন্য অনেকে কুকি সাজেস্ট করে না, মানে এই জন্য যে ওয়েবসাইট আগেই বলে রাখে অ্যাকসেপ্ট কুকি, ব্রাউজার আগে থেকে কুকি ডিসেবল করে রাখে। ওয়েবসাইট বলে যে আচ্ছা হ্যাঁ আমি কুকি দিয়েছি, আমার কুকি অ্যাকসেপ্ট করবে কি করবে না। তোমরা যদি দেখো থাকো যে কোন একটা ওয়েবসাইট চালাইছো, বা কোন একটা কোম্পানির কোন একটা চালাইতেছো, হঠাৎ করে দেখলা যে ওইটা ইউজ করার পর বা লগ ইন করার পর তোমার ফেসবুকে বারবার ওইটারই অ্যাড আসতেছে, ওইটারই কিছু একটা আসতেছে বারবার, যেটা সাধারণত আসেনি, বাট ওটা লগ ইন করার পর থেকে আসতেছে। ওগুলা হয় কেন? ওটা বেসিক্যালি যে কুকি দ্বারাই হয়, বুঝছো? এই কুকি দ্বারা যখন তুমি স্টাবলিশ করছো, তো ও তোমাকে বেসিক্যালি এক ধরনের ট্র্যাকে ফেলাই দিছে। ও তোমাকে এখন ট্র্যাক করতেছে অল দ্য টাইম, 24 আওয়ার্স, কুকি ব্যবহার। তো এই কুকিরও মেয়াদ থাকে যদিও, লাইফ টাইম, কিন্তু না যে যতটুকু মনে রাখো তোমাকে ট্র্যাক রাখতেছে বেসিক্যালি। তুমি ধরো এই সার্ভারে যাওয়ার পর, ধরো ওটা হচ্ছে এমআইএসটি ওয়েবসাইট, এমআইএসটি ওয়েবসাইট থেকে এখন যাওয়ার পর তুমি ধরো অন্য একটা ওয়েবসাইটে গেলে, লাইক ফুড পান্ডাতে গেলে, তাই না? ফুড পান্ডাতে গেলে ফুড পান্ডার ওয়েবসাইটে যে তুমি কিছু একটা অর্ডার দিছো, কোন একটা পরিচিত জিনিস, ও করে কি, এই যে যেটা আছে এর না একটা ক্যাট সামথিং একটা সার্ভার থাকে, দেখি তো যেতেছি। যাই হোক, যখন তুমি ফুডে যাবো না এখানে, ও করে কি তোমার এই যেহেতু তোমাকে 24/7 আওয়ার্স ট্র্যাক করতেছে, ফুডে যাওয়ার সময় ও দেখে যে আচ্ছা হ্যাঁ রেজা তো এই ফুড বেশি পছন্দ করে, এই টাইপের কন্টেন্ট মানে খাবার খেতে বেশি লাইক করে। ও করে কি মাঝখানে, এটা বেসিক্যালি ও করে না, এখানে একটা অ্যাড সার্ভার থাকে, কুকিটা ওখানে পাঠায় দেয়। যে কুকি ভ্যালুটা থাকে, এই মেইন সার্ভারটা অ্যাড সার্ভারে পাঠায়। এই অ্যাড সার্ভারটা আমার এখন 24 আওয়ার বেসিক্যালি ট্র্যাক করে। তো যখন দেখলো আমাকে ফুড এটা করে, তো অ্যাড সার্ভার ওই কুকি ভ্যালু দিয়ে ও সেট করে রাখে। আচ্ছা হ্যাঁ এই অমুক ব্যক্তিকে আমি চিনছি কুকি ভ্যালু দ্বারা, সে বেসিক্যালি ফুডে গিয়ে ধরো বিরিয়ানি টাইপ কিছু একটা চাচ্ছে, বা কি খায় বেশি, এরকম একটা জিনিস করে। তখন যখন আবার এই পার্সনটা কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করে, কোনো কোনো সাইটে, তখন ওই অ্যাড সার্ভারটা তার ওই যে প্রিভিয়াস যতগুলো সার্ফিং হিস্টোরি আছে সেখান থেকে দেখায়, দেখায় মানে ওখানে অ্যাড হিসেবে ওইসব পেয়ে দেয়। এখন আমি যখন ফেসবুকে ঢুকি, তখন দেখা যায় যে কাচ্চির অ্যাড দেখায়, বা অন্য কিছু একটা অ্যাড দেখায়। তো বেসিক্যালি কুকি দ্বারা তোমাকে বেসিক্যালি ট্র্যাক করে এক কথায়।
কুকি মানে হচ্ছে ট্র্যাক। তুমি যখনই কোথাও লগ ইন করবা দেখবার সাথে সাথে একটা কোনো একটা কুকি ভ্যালু থাকে, ঠিক আছে? তো এতটুকু কি কেউ বুঝছো? এটা আবার আরেকবার বুঝাবো। জি ভাই, বুঝতে পারছি। দেখুন, এই কুকি ভ্যালু অবশ্যই আমাকে দেখতে হবে, কারণ অনেকগুলো সিকিউর চ্যালেঞ্জ আছে, সেসব চ্যালেঞ্জে তোমার এই কুকি ভ্যালু মানে সেট করে বা ওটাকে হ্যাক করে তুমি অ্যাডমিন প্রিভিলেজ পেতে পারো। আমার রোল নর্মাল ইউজার, বাট ওই কুকি ভ্যালু এক্সপ্লয়েট করে আমি আমার অ্যাডমিন প্রিভিলেজ নিতে পারি। অ্যাডমিন মানে তো বুঝতেই পারতেছো, আমি সুপারিয়র, সবকিছু আমার আন্ডারে, সবকিছু পাসওয়ার্ড ইউজার যত কাজ আছে সব আমার আন্ডারেই থাকে। তো আমরা এখন এইটাই যে তোমরা এজ ইউজ করো না ক্রোম ইউজ করো? আই গেস ক্রোম ইউজ করো তোমরা। ক্রোম ভাই, যাই ক্রোম। হোক, আচ্ছা আবার এখানে আমি যাওয়ার ইউজ পর, ব্রেভ আচ্ছা এজটা, এজ ইউজ করতে পারো তোমরা, বুঝছো? এজ একটু র্যাম কম খায়, আর ক্রোম বেসিক্যালি একটু বেশি র্যাম খায়, এই জন্য আমি এজটা বেশি প্রেফার করি। আর মজিলা ফায়ারফক্স তো খুবই ভালো। ব্রেভও ইউজ করতে পারো, ব্রেভ আরো ভালো দিতে পারো। আর যাই হোক, আমরা যখন এজের ওয়েবসাইটটা মানে ব্রাউজারটা অন করবো, বা তোমরা ক্রম বলো বা যেটাই বলো, ওখানে একটা অপশন থাকে এক্সটেনশন, তাই না? এটা একটু সবাই পাইছো তো? আমার পাওয়ার পর একটু হ্যাঁ বললো। হ্যাঁ ভাই। সবাই পাইছো? জি ভাই। না, আমি গেলাম, তাহলে সবাই এক্সটেনশনে ক্লিক করি। ক্লিক করার পর দেখবে এরকম একটা আসতে পারে অথবা না আসতে পারে। আমি বেসিক্যালি ম্যানেজ এক্সটেনশনে চলে যাই। তো এটা যখন নিচে যাব না, নিচে গেলে এই যে ক্রোম ওয়েব স্টোর সামথিং একটা থাকে, এটা এই যে আসে। আমার মনে হয় ক্রোমে অন্য টাইপের আছে, ক্রোমে তো ক্রোম নাই যদিও। যাই হোক, এরকম ক্রোম ওয়েব স্টোরে যাবা। তোমাদের যদি মানে ওভাবে যেতে অসুবিধা হয়, তোমরা জাস্ট এটা লিখবে ক্রোম ওয়েব স্টোর, তখন ডাইরেক্ট তোমাকে ক্রোম ওয়েব স্টোরে নিয়ে যাবে, ঠিক আছে? যদি অসুবিধা হয় এক্সটেনশন দিয়ে না পেতে। যাই হোক, তোমরা যখন এভাবে যাবা না, এভাবে যাওয়ার পর এখানে লেখা, লেখা দিয়ে কুকি, কিছু বানানো, কিছু বানানো, কুকি এডিট দিয়ে দেওয়ার পরে যে এই যে এক্সটেনশন যেটা আছে সেটা তোমরা সবাই ইনস্টল করে রাখো, তো গেট করবা। আমার আছে এটা, তোমাদের যাতে নাই তোমরা এটা গেট করে করার পর এরকম একটা অপশন আসবে, হয়তোবা এরকম একটা অপশন আসবে, অথবা তোমাদের আসবে হচ্ছে যে ম্যানেজ স্টেশন যাওয়ার পর এখানে থাকবে কিছু একটা, এরকম কিছু একটা আসবে। সবার যখন আসবে তখন আমাকে বলবে। আই থিঙ্ক বুঝতে পারছো। তোমরা ক্রোম ওয়েব স্টোরে যাবা বা যাই হোক, ক্রোম ওয়েব স্টোর দিয়ে সার্চ করতে পারো, এভাবে সার্চ করে এখানে আসতে পারো। আসার পর যাও সেখানে সার্চ এক্সটেনশনে হচ্ছে গিয়ে কুকিয়ে দিতে, তো লেখার পর যে এক্সটেনশনটা আসবে এটা গেট করে ফেলবে। গেট করার পর এরকম একটা আইকন আসতে পারে, অথবা সেটা এখানেও আসতে পারে, অথবা এই ম্যানেজ এক্সটেনশনে থাকতে পারে। এখানটা সবার হইলে একটু বইলো, হ্যাঁ? জি ভাই, না পারলেও হয়েছে। বল বাকিরা। জি ভাই, ইনস্টল করেছি। থ্যাংক ইউ। তোমাদের সবার পিকো পিকো ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে না? পিকো সিটিএফ এ জি ভাই। জি ভাই, আচ্ছা। আছে, আছে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, এটা এটা অ্যাকাউন্ট রাখো, বুঝছো? ওয়েব ওয়েব প্র্যাকটিস ম্যাক্সিমাম গুলো আমরা এখানেই করবো। এখানে ওয়েব গুলো মানে পোস্ট করা খুব ইজি। যখন লগ ইন করবা তখন তোমরা ইউজার নেম পাসওয়ার্ড দিও। আমি আগেই যেহেতু লগ ইন করছি, এই যে দেখো একটা জিনিস, আমি আগে লগ ইন করছি, তখন এই জন্য আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড আই গেস চাবে না। চাবে না কারণ হচ্ছে কি, ওর কুকি আমার যে আগে যে লগ ইন করছিলাম সেটার কি বলে ওর মধ্যে সেভ আছে, এই যে কি হইতেছে। আহ, যাক, এখন মনে হয় এটা চলে গেছে something। কয়েকদিন আগে যখন সেগুলো আমি করি, এই জিনিসটা আগে না, এখন আসছে যদিও, আগে নাই যে আসেনি, একটু দেরি হয়েছে ওর আসলে ওইটা ক্রিয়েট করতে। তো কিভাবে বলছে দেখো, আমি কিন্তু লগ ইন করিনি,
যে আগে এক সময় লগ ইন করছি সেটা আমার আসছে আগে কি মানে ধরো আজকে বিকালেই করছিলাম। বিকালে লগ ইন করার পরে ও আমার কুকি ভ্যালুটা সেভ করে আছে। তো এই জন্য আমি যখন আবার লগ ইন ক্রিয়েট করছি ও ডাইরেক্ট আমাকে ওর ওয়েবসাইটে নিয়ে এসেছে। আচ্ছা সবাই লগ ইন করছো? জি ভাই। জি ভাই। আচ্ছা, তো যদি তোমরা সবাই সাকসেসফুলি লগ ইন করো না, তো তখন তোমরা যে কুকি এডিটরে দিবা, তখন দেখো এই যে অনেকগুলো কুকি ভ্যালু, এগুলাই বেসিক্যালি হচ্ছে তোমার কুকি ভ্যালু গুলো সাইটে তোমরা একটু দেখতে পারো। এখানে সিএসএফ টোকেন টোকেন এগুলো বেসিক্যালি ওর সার্ভারে, এগুলো বেসিক্যালি স্টোর থাকে না। সার্ভার থেকে হচ্ছে এগুলো ক্রিয়েট করার পর কিছু ভ্যালু থাকে, ওই ভ্যালুটা বেশি সার্ভার থাকে, এগুলো খুবই সিকিউর থাকে বুঝছো? মানে বেশ ভালো অ্যালগোরিদম দিয়ে ক্রিয়েট করা হয় কুকি ভ্যালু। তো যখন এটা যায় তো তখন ওই যখন উঠে মানে ক্রিয়েট করে মেইল নেয় বা এটা যখন আসে, হ্যাঁ তখন ওটা কথা থেকে যখনই আমরা কোথাও লগ ইন করবো না তখনই বেসিক্যালি এইসব কুকি ভ্যালু গুলো শো করে। বাট আমি যখন নর্মাল কোনো একটা সাইটে যাবো, like আমার কি সাইটে যাই, so, এই সাইট এই সাইটে যখন আসছে না তখন যদি আমি কুকি ভ্যালু দেখি, এখানে আমার কুকি ভ্যালু আসে, কুকি ভ্যালু থেকে সেশন টাইপ, আপনার এগুলো সেশন কুকি সাউন্ডটা ভ্যালু। খুব কম আসতেছে আর কি। কি আসছে ভাইয়া? আপনার সাউন্ডটা অনেক কম আসতেছে। এখন কেমন? ঠিক আছে ভাই। আচ্ছা আমার নেট অনেক স্লো বুঝছো, এই জন্য অনেক সময় ভালো মতো শোনা যায় না, চেক করি এখন বললো, হ্যাঁ যদি কিছু কম শুনে যায়। যাই হোক, যখন তোমরা লগ ইন করবো না তখন অথেন্টিক কিছু থাকবে, যেমন এখানে আইডি, এখানে অনেকগুলো আছে, মাঝে মাঝে একটা নর্মাল ওয়েবসাইট কুকি এডিটর একটা সমস্যা আছে বুঝছো, ও এখন আর সবকিছু রিফ্রেশ করে না all the time। মানে ওই যে দেখো আমার আগের গুলো দেখাইতেছে, এখান থেকে যেগুলো আসতেছে কুকি গুলো আসছে, মানে কিছু কিছু ওয়েবসাইট আছে কি অটোমেটিক্যালি কুকি দিয়ে দেয় আমাকে যখন আমি আসি। লগ ইনের পর একটা স্পেশাল কুকি থাকে, ওটা একটা আলাদা কুকি। অনেক সময় তোমার ধরো জেডাব্লিউটি টোকেন থাকে, অনেক হাই লেভেলের কথা আমি একটু না বলি। কুকি আমরা বুঝতে পারছি যে কুকি গুলো বেশিরভাগ ট্র্যাক করে আমাকে, এছাড়া আর কিছু না। তো এরপর যেটা যাবো সেটা হচ্ছে যে, যেহেতু আমরা কুকি এডিটর সবাই ইনস্টল করে ফেলছি, এতটুকু আমরা বুঝতে পারছি আই গেস, কতটুকু তবে আছে না কুকি এডিটর? জি ভাই। সবার কি মজিলা ফায়ারফক্স আছে ইনস্টল? জি ভাই। জি ভাই। না ভাই। নাই না? না ভাই। আচ্ছা, না না ভাই। যাদের নাই তোমরা কালি লিনাক্স অন করতে পারো, কালি লিনাক্স অন করলে ওখানে বাই ডিফল্ট মজিলা ফায়ারফক্স থাকে। মজিলা ফায়ারফক্সটা থাকলে একটু ভালো হয়, এটা ইন্টারসেক্ট করতে হলে মানে পরে যে কনসেপ্টটা বলবো সেটার জন্য খুবই উপকার হবে তোমাদের। তো তোমরা যাদের নাই তোমরা কালি লিনাক্সটার সাথে সাথে অন করে রাখো, যাদের আছে তারা আমার সাথে এই জিনিসটা ওপেন করে ফেলো ফায়ারফক্স। আচ্ছা তার আগে আমরা পিকো সিটি হয়ে একটা প্রবলেমে যাই, যে এই প্রবলেমটা কাজ করে না। তোমাদের যারা আছে না তোমরা এই প্রবলেমটা যাই ওয়েব পিকো, ওখান দিয়ে স্টার্ট ইনস্ট্যান্স একটা জিনিস থাকে, ওটা ক্লিক করে একটা ওয়েবসাইট হচ্ছে। আমার ওয়েবসাইটটা আমি দেখি শেয়ার করি, দেখো তোমরা চাইতে পারো না, চ্যাটে শেয়ার করি। লিঙ্ক কি পাইছো না সবাই চ্যাটে?
ওখান থেকে এসে তোমরা যাইতে পারো, জয়েন করতে পারো, অথবা তোমাদের নিজে থাকলে তো আরো ভালো। না পারি সবাই আসলো, এরকম একটা ওয়েবসাইট পাবা লগ ইন করার পর। সবাই আসছো এই ওয়েবসাইটে? জি ভাই। জি ভাই। আমি ধরে নিলাম সবাই আসছে, ঠিক আছে। আচ্ছা, এই ওয়েবসাইটে আসার পর তোমাদের যদি ফায়ারফক্স থাকে তাহলে ভালো, মানে পরের গুলোর জন্য ফায়ারফক্স ইম্পর্টেন্ট, এখন অত ইম্পর্টেন্ট। যাই হোক, তোমরা যখন ট্যালেন্ট হান্ট করছো, আই গেস তোমরা পেজ সোর্স দেখছো, মানে একটা, যে কোনো একটা ওয়েবসাইট যেগুলো থাকে না, এগুলো বেসিক্যালি আমাদের নর্মাল যেসব ওয়েবসাইট আছে এগুলো হচ্ছে এগুলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং সাইট। এটা মানে সহজ কথায় বলতে পারি যে আমাদের মেকানিজম থাকে, ক্লায়েন্টের মধ্যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কিছু কিছু কোড দিয়ে দেয় ক্লায়েন্ট সাইডের মধ্যে। সেই কারণে আমি যখন এখানে যে ভিউ পেজ সোর্স দিব না, যে এটা রাইট ক্লিক করে তোমরা একটা পাবা ভিউ পেজ সোর্স, এটা দিলে দেখো সেই যে অনেকগুলো কোড পাওয়া যাচ্ছে, বেসিক্যালি কিছুই নেই, যে এইটার এইচটিএমএল কোড, ঠিক আছে, এটার এইচটিএমএল কোডটা এখানে পেয়ে আসে। এবং এখানে যে দেখো বিভিন্ন সাইটে আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট সামথিং, এগুলো দেওয়া আছে, তাই না? আলটিমেটলি আমরা এখান থেকে যেটা বুঝতে পারছি যে একটা ওয়েবসাইটের মধ্যে একটা সোর্স থাকে, যেটা হচ্ছে পেজ সোর্স। সেটার মধ্যে তোমার অনেকগুলো ইনফো থাকে নতুন। যেমন এখানে যদি আমি দেখি, আহ, যে কয়েকটা সেকশন আছে, এটা তো আসি আলাদা, এটা কোড আছে। অনেক সময় যেটা হয়েছে কমেন্টস, কমেন্ট টাইপ ইনফরমেশন থাকে। অনেক সময় করে কি তোমার কোনো সিটিএক্স চ্যালেঞ্জে এই সোর্স কোডের মধ্যে বেসিক্যালি যে পেজ সোর্স যেটা, এখানে ফ্ল্যাগ লুকায় রাখে কমেন্টের মাধ্যমে। তো এরকম যদি থাকে, এসব প্রবলেম আমরা ইজিলি সলভ করতে পারবো। সেটা কিভাবে? আগে পেজ সোর্স যাবো, পেজ পেজ সোর্সে এই পেজের যে কন্টেন্ট আছে সেটা দেখবো, এবং অন্যান্য যদি মানে ফ্লাইলও যদি থাকে সেগুলো আমরা সার্চ করবো, দেখবো ওদেরও পেজ সোর্স। দেখো এটা কিন্তু পেজ সোর্সের একটা ট্যাগ আছে, ভিউ সোর্স। তুমি একটা লিঙ্কের আগে যদি আমি ভিউ সোর্স কোলন দিই না, অটোমেটিক্যালি ওই সাইটের পেজ সোর্সটা শো করবে। দেখ এটা হচ্ছে আমার নর্মাল পেজ না, এখানে আমি লিখেছি ভিউ সোর্স, এটা তো এই যে ডাইরেক্ট আমার এখানে আছে, ঠিক আছে। এখন দেখো এই সোর্স ফাইলের মধ্যে অনেকগুলো সাব সাব ফাইল আছে, যেটা ইন্ডেক্স এইচটিএমএল, অ্যাবাউট এইচটিএমএল, কন্ট্যাক্ট এইচটিএমএল। এখানে এগুলোতে আমি একটু সার্চ করে দেখি। আমরা এখন যেগুলো করতেছি না, এগুলো বলা হচ্ছে ওয়েবসাইট ইন্টারসেক্ট, এই মেথড গুলোকে বলে। এইটা তুমি চাইলে এমনও করতে পারো, লাইক আমি যদি স্টার্ট করি, এটা নর্মাল যায়। এই যে এগুলো বেসিক্যালি হোমে গেলে হোমের একটা আছে, অ্যাবাউট দিলে অ্যাবাউট এর সামথিং একটা থাকে। দেখো প্রশ্ন আমাকে বলতেছে ট্রাই ইন্সপেক্টিং দ্য পেজ, ইউ মাইট ফাইন্ড ইট দেয়ার। তবে যে কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টের পেজ থাকে। এই জিনিসগুলো আমি জাস্ট সোর্স কোড ধরে নিতে পারি, ধরো এগুলো তো তোমার ফাইল, যে সেটার আগে আমি দেখলাম ছিল ধরো সোর্স হলো কোনো একটা সাইটের আমি যদি দিই না, ওর ওর সোর্স কোডটা দিয়ে দিলাম। অ্যাবাউট মি করতে যদি আমি চাই, দিলাম, এটা তো সোর্স কোড পাওয়া যায়। কন্ট্যাক্ট নিতে যাই, দিলাম, এটারও আমি পেজ সোর্স পাই গেলাম, তাই না? সবগুলো আমি বেসিক্যালি পাই গেলাম। এখন আমি এর মধ্যে ইনসেক্ট করি। ইনসেক্ট মানে হচ্ছে গিয়ে এর মধ্যে আমি খুঁজি কোনো ইনফরমেশন আছে নাকি, কোনো গোপন তথ্য। দেখলাম, খুঁজি খুঁজি খুঁজি, কিচ্ছু নাই, জাস্ট একটা এখানে ব্যানার লেখা আছে, সে কিন্তু কিছুই না, বেসিক্যালি এটা সেকশন থেকে জাস্ট কমেন্ট আকারে বের হয়ে দিচ্ছে, এটা সেকশন। এটা কি ছিল? এটা আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল ছিল, বেসিক্যালি আমাদের নর্মাল যে ফাইলটা হোমের যেটা, হোম আসলে দেখা যায় ইন্ডেক্স ডট এইচটিএমএল। এর মধ্যে কিছু নাই পেজে। চলো যাই আসে আমরা অ্যাবাউট সেকশনে যে পেজটা আছে, অ্যাবাউট সেকশনের পেজটা কিন্তু এই যে জাস্ট পেজের এই যে এইটার আগে জাস্ট ভিউ সোর্স দিলে এটা এসে পড়বে। তো এখন দেখি এখানে কোনো ইনফরমেশন আছে নাকি। যেতে 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 একটা খুবই মানে, এটা কিন্তু খুবই সাসপিসিয়াস একটা স্ট্রিং, তাই না? আমরা যদি কন্ট্রাক্টেও একটু যাই, কন্ট্রাক্টে যাই যদি এখানে রিসোর্স লিখে দেখি, কিচ্ছু নাই কিন্তু, আমাদের কোনো ইনফরমেশন নাই। আর আমরা কিন্তু অ্যাবাউট সেকশনে যে রিসোর্সটা আছে, এর মধ্যে খুবই ইন্টারেস্টিং একটা স্ট্রিং পাইছি, তাই না? চলো দেখি এটা কি।
আমি আই গেস তোমরা সাইবার শেফ সম্বন্ধে শুনছো, আশা করি। তোমরা সাইবার শেফে যাই, আইওতে যাই, ঠিক আছে? ওইটা কপি করবা, ঠিক আছে? এটা কোথায় পাইছি আমি? অ্যাবাউট ডট এইচটিএমএল এর ইউজ করছে। জাস্ট কপি পেস্ট ইন দ্য সাইবার শেফ। কারণ এখানে ম্যাজিক আসলেও আসতে পারে, নাও আসতে পারে। আমি ধরে নিবা যতগুলা এরকম স্ক্রিপ্টেড টেক্সট থাকবে, ধরে নিবা অল দ্য টাইম এটা বেস 64 হইতে পারে। আমি এটা না দিই, এর মধ্যে ধরে দেখা যাবে 64 আসতে পারে, এটা দিবে। কোনো কিছু হোক বা না হোক অল দ্য টাইম ট্রাই করবো বেস 64 দিয়ে একবার ট্রাই করো, ঠিক আছে? বেস 64 ছিল আরেকটা ওয়ে আছে, যেখানে অনেক সময় এরকম ইকুয়াল সাইন থাকে, তখন অনেকটাই বেস 64 হওয়ার চান্স অনেক হাই থাকে, তবে অনেক সময় থাকে না। দেখো এটা কিন্তু ডিক্রিট করে যে আমি ফ্ল্যাগ পাইছি। বেসিক্যালি এই চ্যালেঞ্জটার উদ্দেশ্যই ছিল তুমি ইন্টারসেপ্ট শিখছো নাকি। ওই যে আমি বারবার বলি সিটিএফ এর যে কম্পিটিশন গুলো সলভ করবে, তো উদ্দেশ্য থাকে একটা, নট যে খালি ফ্ল্যাগ বাই করলে হুররা আমি জিতে গেছি, ইটস নট লাইক দ্যাট। এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা এটা শিখছি, এটা হচ্ছে যে ইন্টারসেপ্ট বেসিক্যালি কিভাবে করতে হয়। মানে একটা সাইটের ভিউ কোর্সের মধ্যে অনেক কিছু লুকায় থাকতে পারে, কমেন্টের মতো থাকতে পারে, অনেক সময় অনেক ট্যাগও দেওয়া থাকে। এটা ওরা তাদের সাথে যদি কোনো ক্লাসে বলবো না, বাট প্যারামিটার থাকে, প্যারামিটার গুলো পাইলে আমাদের পরে বুঝপট মাপতে ইজি হয়, এটা কিন্তু লগ ইন। যাই হোক, আমরা তো ফ্ল্যাগ পেয়ে গেছি আই গেস, ফ্ল্যাগটা সাবমিট দিয়ে দিয়েছি ওয়েব রিপোর্টের এখানে। আমি যেহেতু আগে করছি, তো সলভ দিস চ্যালেঞ্জ কারেক্টলি এগেইন, যেটা আগে করছি। এখন তোমাদের সবার কি অ্যাকসেপ্ট হয়েছে? এটা আমি একটু বলো আমাকে। তোমাদের মেবি হবে কিনা শিওর না, কারণ তোমাদের ফ্ল্যাগ গুলো হয়তো আমার ওয়েবসাইটে আছে, ঠিক আছে? লিঙ্ক তো দিছে আমারটা। তাও কি হয়েছে কারো? জি ভাই। কি ভাই? হয়ে গেছে? ভাই হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা দিয়ে এখন এই এতটুকু মানে আমরা এটা বুঝতে পারছি, সেটা হচ্ছে ইন্টারসেপ্টের গুরুত্বপূর্ণ কি, মানে কেন এত গুরুত্ব ইন্টারসেপ্ট। নর্মাল আমরা কিছু ডেডি থেকে প্রবলেম বলবো, পেটো প্রবলেম গুলো আমরা এই ওয়েব ফোর্স দিয়ে মানে ভিউ ফোর্স দিয়ে আমরা সলভ করতে পারি। রাইট পেজে আমরা আনলিমিটেড চ্যান্স। এটা আসার জন্য তুমি পুরো প্রিকসিটি হয়ে যাবা, অল ডিফিকাল্টিজ চুজ করবা, ওয়েব এক্সপ্লোরেশনটা চুজ করবা, যে 2024 সাল করবে, তাহলে দেখবে এরকম একটা ইন্টারফেস হয়। আর একবার দেখাই 2024 সাল, ঠিক আছে? এই যে এরকম আছে। তো আমরা আর্নিং এর প্রবলেমটা সলভ করে আসি তোমাদের সাথে। প্রশ্ন করি, I don't like scrolling down to read the code of my website, so I have tweaked it as a bonus. My pages load faster. Browse here and find the chat. I don't like scrolling down to read the code of my website, so I tweaked it. তো জিনিসটা হয়তো আমি বলি তোমাকে। ধরো এটা একটা কোড, পিএইচপি একটা কোড দেবে, তার এইচটিএমএল কোড একটা। এই জিনিসটা কিন্তু দেখা যায় তুমি একটা এক্সট্রা স্পেস নেয় না, নামের পর একটা স্পেস থাকে, এই একটা স্পেস থাকে আমার, এই একটা স্পেস থাকে, লাইনগুলো কিন্তু স্পেস আকারে আছে, খুব সুন্দরভাবে আছে। এই স্পেস থাকার জন্য একটা স্টোরেজ থাকে, দেখা যায় এরকম একটা স্পেস পাচ্ছে না, এখান থেকে একটা নতুন নতুন স্পেস, এটা কিন্তু একটা আলাদা এক্সট্রা একটা স্পেস থাকে। যত কোডের স্টোরেজটা বাড়বে তত সেই কোড লোড করতে টাইম বেশি নেই। কমন সেন্স না? এটাকে চাইলে আমরা আর একটু ছোট করতে পারি। লাইক আমরা যদি কিভাবে দিই, তাকে কি করবো, এটা করলাম এভাবে, তারপর হচ্ছে গিয়ে এটা কাটলাম, তারপর হচ্ছে গিয়ে এটা এটা আই গেস বুঝতে পারতেছি কি করে আমি সব এরকম একটা লাইনে রাখবো, ঠিক আছে? এরকম লাইন করে একটা লাইন ক্রিয়েট করুন, কোডটাও কাজ করবে, ঠিক আছে? কারণ ট্যাগ গুলো আছে না, ট্যাগ গুলো বেসিক্যালি ডিক্লেয়ার করতেছে তাদের নাই। দ্যাট মিনস আমি এটা বুঝে যাচ্ছি, আমি যদি অফলাইনে করি তাহলে কি হবে, আমার স্টোরেজ একটু কম লাগবে। যেখানে একটা এক্সট্রা স্পেস থাকে না, যেটা প্যাডিং হচ্ছে, প্যাডিং এর জন্য একটা স্পেস রাখতেছি, স্পেস করে রাখতে পারছি না। তো বেসিক্যালি এই প্রশ্ন এইটাই বলছে ওরা, যে I don't like scrolling down to read the code of my website, so I script it. As a bonus, my pages load faster. Why load faster? Because the storage was different. না, আগে যে স্টোরেজটা ছিল সেটা থেকে আমি কম হয়ে গেছে, কারণ আমার এক লাইনে করতে হচ্ছে।
ও কিন্তু এটা আমি বুঝি ফেলবো, স্ক্রোলিং ডাউনটা কখন হবে যখন মাল্টিপল লাইন থাকে না। যে আমি হেয়ারে যাই, তোমরা যদি নিজেরা অন করে থাকো তার ইনস্ট্যান্ট দিয়ে তোমরা নিজের ওয়েবসাইটে যেতে পারো। আর যদি না যাও, আমার ওয়েবসাইট আছে, এটা শেয়ার করে দিই চ্যাটে। হ্যাঁ হ্যাঁ, রাইয়ান ইসলাম। তোমার ওয়েবসাইটে সাবমিট করতে পারো চাইবো, এখানে তো করা দরকার নেই। ওখানে যে নতুন ওয়েবসাইটের যে ক্যানেলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো যখন তোমরা সার্চ করবে না তখন তোমরা এরকম একটা পাবে। তোমরা চাইলে এখানে ভিউ ভিউ পেজ করে চাইতে পারো, এভাবে ভিউ পেজ নিয়ে থাকতে পারো। দেখো, কাটলি তুমি একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পাবা, এক লাইনের কোড, তাই না? বেসিক্যালি এক লাইনের কোড। তো এখানে যাওয়ার আগে আগে এখানে পড়ি, এখানে কি লেখা আছে: ওয়েলকাম টু মাই ফ্ল্যাগ ডিস্ট্রিবিউশন ওয়েবসাইট। If you are reading this, your browser has successfully received the flag. I just delivered the flags. I don't know how to read them. তো ও আমাকে এতটুকু বুঝতে পারছে, ও আমাকে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে, না আমি জানি না কোথায়। তো আমরা যেহেতু ইন্টারসেপ্টিং শিখতেছি, তো অবশ্যই এই প্রবলেমটা ইন্টারসেপ্ট করে সলভ করা পসিবল। তো আমি জাস্ট এখানে আমার সেই সেটা ভিউ পেজ করতে হবে, জাস্ট কিছু না, লিখবো ভিউ পোস্ট। এটা লেখা করতে পারো, অথবা তুমি চাইলে যে রাত ক্লিক করে এখানে ভিউ পেজ করে টাইপ দিতে পারো, বেনিফিট তাহলে আমার এখানে আসবে। তো এইটা একটি ছোটই আছে। অনেক সময় সিটিএফ এ এমন বিশাল একটা লাইন থাকে যে এটা আমি এখান দিয়ে এখানে যেতে আমার বছর লেগে যায়। এত বিশাল লাইন থাকে, এত ছোট এনে ধরো একটু টানলেই রাস্তা পাওয়া যাবে। এই যে এমনি তো টানলেই পাওয়া যাবে, বাট যখন অনেক বিশাল বড় একটা পথ থাকবে তখন তো পারবে না ভাই। কখন দেখবে তুমি আমাকে টানতে টানতে দেখবে হাজার হাজার লাইন চলে গেছে একটা লাইন। ওটার জন্য তুমি আগে কন্ট্রোল এরিয়া গুলো সব কপি করো। এই এক লাইনে যেগুলো আছে সব কপি করলাম আমরা। তারপর আমরা একটা ওয়েবসাইটে যাবো, HTML ফরম্যাটে থেকে, যে অনলাইন HTML ফরম্যাটে যদি আমরা যাই, এখানে গিয়ে জাস্ট পেস্ট করবে লাইনটা, ঠিক আছে? লাইনে পেস্ট করার পর জাস্ট ফরম্যাট HTML যদি এখানে যাই, তাহলে দেখবে এটা খুব সুন্দরভাবে যে এখানে দিয়ে দিছে সব ফরম্যাট আকারে। এখন আমি এখানে আমার যদি ইজি ফ্ল্যাগ খুঁজে একটু খুঁজলেই তুমি দেখতে যেতে। ঠিক আছে, আমি ওয়েবসাইটটার লিঙ্কটাও দিয়ে দিই। যাই হোক, তোমরা যখন এই ওয়েবসাইটে যাবো না, তো আমি যে ওয়েবসাইটে দেখো ফরম্যাট হয়ে গেছে HTML টা খুব সুন্দর ভাবে, এবং এখানে এই যে ফ্ল্যাগটা আছে, ফ্ল্যাগটা কপি করলাম, আমি আমার সাইটে দিলাম, আমি নিতে এনে দিয়ে সাবমিট করে দেখাবো তুমি তাহলে। সবার ফ্ল্যাগ সাবমিট হলে বললো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো। জি ভাই, সাবমিট হয়ে গেছে। বাকিরা জি ভাই, হচ্ছে। জি ভাই, হয়েছে। ভাই এখানে যে ইনস্ট্যান্সটা কি, ওই ডান পাশে যেটা কথা। হ্যাঁ, ইনস্ট্যান্ট বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার ইনস্ট্যান্ট ছাড়া, ইনস্ট্যান্ট ছাড়া কি আছে, ইনস্ট্যান্ট। আচ্ছা, ইনস্ট্যান্স আমি ইজিলি বুঝা দিই। ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে তোমার জন্য একটা কন্টেইনার ক্রিয়েট করে রাখছে, এই লিঙ্কটা অ্যাভেলেবল না, তুমি যখন এটা ক্লিক করবে ও তারপর ওই লিঙ্কটা হোস্ট করবে, তখনই এটা নির্দিষ্ট সময় থেকে আধা ঘন্টার জন্য হোস্ট করতেছে ওই লিঙ্কটা। যখন এটা চলে যাবে, মানে এটা মানে ওভার হয়ে যাবে, মানে টাইমটা, ওই লিঙ্কটাও ডেড হয়ে যাবে। এটা কেন করা হয়? যাতে প্রেশারটা অল দ্য টাইম না থাকে, যাতে যদি তো তোমার তোমার সার্ভারে তোমার যে সাইটটা আছে সেটা যে 24 ঘন্টা চালাও, তো অবশ্যই সেটার জন্য বেশি চার্জ আসবে তোমার। তো ওটা যাতে কমানো হয় এই জন্য তোমার জন্য একটা পার্টিকুলারলি হোস্ট করে এটা। তখন ওটার জন্য কয়জন আর এই প্রবলেম সলভ করে? ধরো সারা পৃথিবীর মধ্যে 100 জন 200 জন সলভ করলো, মানে এদের জন্য কি 24 ঘন্টা অন করে রাখবে এই সাইট? অবশ্যই করবে না। তো তুমি যখন লগ ইন করবে, তোমার যখন দরকার আধা ঘন্টার জন্য তুমি অন করে রাখছো, বাস, এটুকুই, আর কিছু না। লঞ্চ ইনস্ট্যান্স দিলে যেটা হয়, বুঝতে পারছো যে প্রশ্ন করছো? আর বুঝতে যেগুলো পারছি। গ্লোবাল, আর যেগুলো গ্লোবাল থাকে না, ওখানে এখানেই লেখা থাকে লিঙ্ক, যে হেয়ার দেওয়া থাকে, এগুলো দেওয়া লাগে না।
অটোমেটিক্যালি থাকে, যেমন আমাদের পরের প্রবলেমে দেখবা হেয়ার লেখা থাকে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইউআরএল। আমি একটু চেষ্টা করি তোমাদের যতটা পারি ওই ক্লাসের মধ্যে দিয়ে রাখার জন্য, একটু বোরিং ফিল হতে পারে, মানে একটা পর একটা কনসেপ্ট হয়ে ঢুকাইতেছি মাথার মধ্যে। যাই হোক, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইউআরএল। ইউআরএল বেসিক্যালি কি? এই যে এখানে একটা যেটা থাকে এটা এক ধরনের ইউআরএল। ইউআরএল হচ্ছে এক ধরনের লিঙ্ক, তাই না? এখানে যদি আমি নর্মাল একটা সাইট দিই, তারপর আমি দেখি লিঙ্ক, তো সেটা লিঙ্ক কি বেশ HTTPS, তারপর একটা কোন ড্যাশ ড্যাশ এরকম থাকে। তারপর কি হয় www ডট, একটু বড় করে, তারপর কি আছে www ডট ডট কম, এরকম তো কিছু একটা থাকে, তাই না? পর থাকে হচ্ছে গিয়ে ধরো পোর্ট নাম্বার থাকতে পারে, লাইক 8080 সামথিং কিছু একটা থাকলো। তারপর থাকে হচ্ছে গিয়ে ধরো একটা তার পাথ, বেসিক্যালি লাইক কি লাইক হচ্ছে resources and blog। তারপর একটা কোশ্চেন মার্ক থাকে, কোশ্চেন মার্ক থাকার পর ধরো যে হয় নাম দিলাম হচ্ছে যে ব্ল্যাকবোর্ড ব্লগ থাকে, অ্যান্ড আর কি থাকে, অ্যান্ডও থাকতে পারে, অ্যান্ড আইডি কেওয়াইসি, একটা থাকতে পারে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট থাকতে পারে, লাইক টপ সেকশন। আর একটা বেসিক্যালি জিনিস থাকে সেটা হচ্ছে যে তোমার সাধারণত লগ ইন করলে থাকে, এটা সবসময় শো করে না সেফটির জন্য এখন, বাট আগে শো করতো, আগের যে ইউআরএল যেগুলো থাকতো তো এইটাই বেসিক্যালি একটা মানে ফুল একটা ইউআরএল এর স্কেলেটন, যেখানে সাধারণত আমরা এইটা দেখি না নর্মাল ওয়েবসাইটে। ওটা সেন্সিটিভ ইনফো তো এই জন্য হাইড করে রাখা হয়েছে। আমরা দেখি হচ্ছে HTTPS, তারপর হচ্ছে www.example.com, এখানে একটা কোলন দেওয়ার পর একটা ভ্যালু থাকে, তারপর একটা থাকে হচ্ছে রিসোর্স, ব্লগ, সামথিং কিছু একটা থাকে, তারপর একটা কোয়েশ্চেন মার্ক, আর এর পরে যে হাবি জাবি জিনিস আছে। ভয় পাওয়ার কিছু না, আমি সব বুঝা দিতেছি না তত্ত্বটা। ফার্স্টে এইটা তো আছে, ওটা হচ্ছে HTTPS। এটা কি? এটা হচ্ছে ধরো হচ্ছে এক ধরনের তোমার স্কিম, বলতে পারে স্কিম, আর এখানে প্রোটোকল। প্রোটোকল মানে কি? প্রোটোকল মানে হচ্ছে কি এক ধরনের গৎ বাঁধা নিয়ম, মানে এই নিয়মে ওয়েবসাইটে তুমি কানেক্ট করতে পারবা, এই নিয়মে ওয়েবসাইটের সাথে কথা বলতে পারবা, ব্যাস। তোমার নিজের সাথে ওয়েবসাইটে যে কথা বলবা এর মধ্যে যে নিয়মটা আছে, মানে যে শৃঙ্খলা ওয়াইজ বেসিক্যালি ব্যাক এন্ডে কাজ হয়, সেটা নিয়ন্ত্রণই হয় বেসিক্যালি এই প্রোটোকল দ্বারা। মানে এক কথা হচ্ছে গিয়ে HTTPS যে প্রোটোকল, সে নিজের কিছু নিয়ম ক্রিয়েট করছে। তুমি যদি সার্ভারের সাথে কথা বলতে হয়, এই ট্যাগ দ্বারা বোঝা হচ্ছে ওই নিয়মগুলো ফলো করে তুমি সার্ভারের সাথে কথা বলবা। লাইক ফোর্সে এটা হচ্ছে এক ধরনের HTTPS হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের আমাদের যত মানুষ আছে ওদের সাথে তুমি যদি কথা বলতে চাও, কেমনে কথা বলবা? বাংলা ভাষায় কথা বলবে। এই বাংলা ভাষাটা কে সেট করে দিছে? বাংলাদেশের কান্ট্রিটা সেট করে দিছে। ঠিক তেমন HTTPS এভাবেই কাজ করে, যখন তুমি ওয়েবসাইটের সাথে কথা বলবে, ওয়েবসাইটে যে কথা বলা যে ল্যাঙ্গুয়েজটা হবে, যে পদ্ধতিটা হবে, সেটা নির্ধারিত করে দেয় এই HTTPS। কে কোর্স আবিষ্কার HTTP? টিম বার্নার্স লি, তো পড়ছো তোমরা। উনি কিন্তু এই যে HTML প্লাস এগুলোও কিন্তু উনি বেসিক্যালি আনছে। তো এইটা বেসিক্যালি বুঝতে পারছি আই গেস যে এটা একটা নিয়ম, বেসিক্যালি কিভাবে কথা বলবো, সার্ভারের সাথে তুমি কিভাবে কথা বলবে, জাস্ট এই নিয়মটা সেট করে দাও, তাছাড়া আর কিছু না। ঠিক আছে, এখন বলুন, ওই যে HTTPS তো একটা আছে,
তোমরা আরো অনেকগুলো নাম শুনতে পারো, হচ্ছে এফটিপি, এফটিপি সার্ভার, এসএমটিপি সার্ভার, তারপর হচ্ছে গিয়ে মেইল সামথিং একটা আছে। এরকম হাজার হাজার পাবো, হাজার হাজার না, মানে কয়েকটা পাবো। তো এগুলো সবগুলো হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টাইপের ফাইলে কথোপকথন করার জন্য। যেমন এফটিপি সার্ভার হচ্ছে গিয়ে তোমার ধরো মানে ফাইল বিভিন্ন আছে, ফাইল ট্রান্সফার প্রোটোকল, বেসিক্যালি ফাইল কিভাবে এক্সচেঞ্জ হয় ওদের যে নিয়মটা, এই নিয়মটা সেট করে এফটিপি। এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, মানে বিভিন্ন টেক্সট বেসড যেসব কথা আছে, টেক্সট বেসড কথা, ঠিক আছে, টেক্সট বেসড কথা যেগুলো, সেগুলো কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা হচ্ছে এই প্রোটোকলের আন্ডারে। এসএমটিপি হচ্ছে গিয়ে এসএমএস, হচ্ছে ইমেল টাইপ যেগুলো আছে, মেল টু মেল টাইপ। আচ্ছা, এফটিপি সার্ভার সম্বন্ধে একটা বলি, তোমরা কি এফটিপি সার্ভার কেউ ইউজ করছো লাইফে? কোনো লাইক কোনো কন্টেন্ট ডাউনলোড করতে করার জন্য, কোনো একটা সিরিজ ডাউনলোড করার জন্য এফটিপি সার্ভার এরকম কেউ ইউজ করছো? ডাউনলোড সামথিং করে পেলে। হ্যাঁ, তো এখানে অনেকগুলো এফটিপি সার্ভার আছে, like কেউ কিছু বলতে পারবে নাম এফটিপি সার্ভারে? হ্যাঁ, আইসিসি এফটিপি সার্ভার, ওকে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আইসিসি এফটিপি অনেক ভালো একটা জিনিস, তো ওখানে অনেকগুলো মানে ফাইল টাইল থাকে। এগুলো বেসিক্যালি কেমনে কাজ করে, এগুলো হচ্ছে গিয়ে তোমার ওই যে বেসিক্যালি কাজ করে হচ্ছে গিয়ে মানে একটা সার্ভারের মধ্যে স্টোর করে রাখে ফাইলগুলো। এফটিপি সার্ভার দ্বারা মানে ওই ফাইলগুলো কিভাবে তুমি রিট্রিভ করবা ওগুলোর পদ্ধতিগুলো বেসিক্যালি এফটিপি মধ্যে থাকে। যাই হোক, ইউজার পাসওয়ার্ড অ্যাড্রেস যেটা, এটা সাধারণত অ্যাভেলেবল থাকে না, এটা লুকানো থাকে। তোমার লগইন কে বলা হয় তোমার টপ লেভেল ডোমেইন, দেন ছিল তোমার টপ, এক্সাম্পল কে বলা হয় হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন, তারপর কে বলা হচ্ছে যে সাব ডোমেইন। মাঝখানে আরো অনেক ডোমেইন থাকতে পারে, জায়গা ছিল তোমার, সাপোজ ধরো এন সামথিং কিছু একটা ছিল, তখন হয়তো কি এন হচ্ছে সেকেন্ড লেভেল, তখন হচ্ছে এন হবে সেকেন্ড লেভেল। আর যে ডট এক্সাম্পল হবে যেটা, সেটা হবে থার্ড লেভেল, থার্ড লেভেল সামথিং। থিওরি নলেজ এটা দিনা। তো টপ কম দেওয়া হচ্ছে, টপ লেভেল হচ্ছে, এটা হচ্ছে প্রাইভেট ডিভিশন, মানে সাইটটা কি কমার্শিয়াল নাকি তোমার এডুকেশনাল নাকি তোমার কান্ট্রি কোড সামথিং, এটা দ্বারা বোঝাবে মেনলি করা। তো এই জন্য এটাকে টপ লেভেল দেওয়া হয়। আর সাব ডোমেন হচ্ছে কি, এটাও ফিক্স থাকে, ডাব্লিউ ডাব্লিউ ডট মানে ওয়ার্ল্ড ওয়াইড, না টু পয়েন্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ল্ড মনে হয়। তো এটার নাম হচ্ছে সাব ডোমেন। এগুলো হচ্ছে বেসিক্যালি চেঞ্জ হবে, সেকেন্ড লেভেল ডোমেন, থার্ড লেভেল ডোমেন, এটা হচ্ছে মানে সাইট টু সাইট ডিফার করে বেসিক্যালি। আচ্ছা, এরপর যেটা থাকে দেখো, পোর্ট নাম্বার। ওই পোর্ট নাম্বার হচ্ছে কি তোমার ধরো এইচটিটিপিএস মানে এইচটিটিপিএস এর জন্য হচ্ছে যে পোর্ট নাম্বার মনে হয় 443। এটা অত ডিটেলস 430 একটা। তুমি যদি এইচটিটিপি প্রোটোকল ইউজ করো তাহলে 80 পোর্ট আসবে। তুমি যদি এফটিপি সার্ভার ইউজ করো তাহলে আসবে হচ্ছে 21। এখানে যেহেতু আইসিসি এফটিপি কাজ করে নাকি না। আচ্ছা, টাইম লাগা আছে। যদি তো বেশি ভাবে যদি লং ইন হয়, আই গেস শো করে কি করে না জানি না। যদি এফটিপি সার্ভারের যে দোকান হয় না, এরকম 21 থাকে এরকম শেষে।
মনে নেই শো করে নাকি। তো বেসিক্যালি এখানে কিছুই না, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন প্রোটোকলের উপর বেস করে এগুলো চেঞ্জ হয়, ঠিক আছে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমার ফাইল লোকেটর সামথিং, মানে পাথ। তুমি যে ফাইলের সাথে করতে চাও মানে ফলে পাথ। তুমি যদি লিনাক্স এর সার্ভার ইউজ করো, লিনাক্স এর ওয়েব সার্ভার যদি ইউজ করো তুমি, তাহলে দেখতে হচ্ছে যে তোমার টপ লেভেল থাকবে হচ্ছে গিয়ে পাথ স্ল্যাশ www। মানে যদি লিনাক্স করো না, এটা হচ্ছে তোমার রুট, রুট পাথ। এরপর হচ্ছে গিয়ে তুমি যাও এই যে এরপরে যে যে এইসব জিনিস লিখছো না, ওগুলো যে এখানে আসবে, বেসিক্যালি এমন কাজ করে। এটা হচ্ছে রুট পাথ থাকে। আর এরপর হচ্ছে গিয়ে রিসোর্স ডট ব্লক সামথিং থাকে। এটা আরো ইজিলি বোঝানো যাবে প্রথমে আমি ভিএমওয়ার টাইম করি। আচ্ছা ভিএমওয়ার কম লাগবে। আচ্ছা এখন দেখো আমি যখন ডাব্লিউএসএল দেওয়া মানে এটা বেসিক্যালি এক ধরনের উইন্ডোজ এর লিনাক্স। যাই হোক, তো আমি যখন লগ ইন করছি এটা হচ্ছে আমার রুট পাথ, ঠিক আছে। এটা হচ্ছে আমার রুট পাথ। এর মধ্যে যদি আমি অ্যালেস করি তখন আমার যে বাকি যেসব সাইট আছে এগুলো সব আছে, But এটা একটা রুট পাথ থাকে। ঠিক তেমনই যখন একটা অ্যাপাচি সার্ভার থাকে, ওই অ্যাপাচি সার্ভারেরও একটা রুট পাথ থাকে। এটা বাই ডিফল্ট সাধারণত ভার ডাব্লিউ এরকম মোস্ট অফ দ্য টাইম থাকে। এরপরে তোমার যেটা করতে হবে, তুমি অবশ্যই রুট থেকে কিছু একটা চাচ্ছ। তুমি কি চাচ্ছ, রিসোর্স নামে একটা ফোল্ডার থেকে একটা ব্লগের মধ্যে একটা ফাইল আছে, সেই ফাইলটা আছে ফ্ল্যাগ ডট ব্লগ। সেটা তুমি রিট্রিভ করতে চাইতেছো বেসিক্যালি, এটা করে এটা দিবে। অর্থাৎ রুট পাথের সাথে তুমি মানে রুট পাথ যেটা মানে ধরো হচ্ছে এখানে হচ্ছে আমার রুট পাথ এইটা, ইউআরএল বলতেছে তোমার যে রুট পাথ আছে, সেই রুট পাথ এর সাথে তুমি এইটা যোগ করে রাখতে পারবে। তো আমি তো করলাম। তারপর এর মধ্যে ফাইল নামে প্যারামিটার আছে, মানে ফাইল দ্বারা বোঝা হচ্ছে যে এই ব্লগের মধ্যে ফাইল টাইপের কন্টেন্ট আছে। এই ফাইল টাইপের কন্টেন্টের মধ্যে যেটা হচ্ছে আমার ফ্ল্যাগ ডট ব্লগ, ফ্ল্যাগ ডট ব্লগ যেটা সেটা তুমি এখান থেকে বাই করো। আর এই জিনিসটা আমাকে শো করো, মানে ক্যারেক্টারটা শো করবে না আমরা বেসিক্যালি এটাই বুঝি। মানে এখানে যে পাথটা আছে, এই পাথটা তুমি নেও আমার ইউআরএল থেকে। রুট, রুট যে পাথটা আছে আমার রুট মধ্যে, আমি জানি যে এর মধ্যে মানে এই ব্লক পাথের মধ্যে ফাইল টাইপের। ও বলেছে তুমি কি, সরি নেট কেটে গেছে, তোমরা কি সবাই শুনতে পারছো? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এই যে ফ্ল্যাগ ডট ব্লক ফাইলটা আছে না, সেটা হচ্ছে গিয়ে just যে প্যারামিটার চুজ করে এখান থেকে, তারপর হচ্ছে গিয়ে তুমি ওই জিনিসটা রিট্রিভ করবে বেসিক্যালি ফ্ল্যাগটা। আর এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার ফ্র্যাগমেন্ট। ও এটা ভাই হচ্ছে ভাই গিয়ে তোমার স্ক্রিন মনে শেয়ার করো, করেছেন কি? স্ক্রিন দেখা যাচ্ছে। সরি 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 থ্যাংকস। আচ্ছা, এই যে ফ্ল্যাগ ডট যেটা আছে না সেটা, আর এখানে এতটুকু আই গেস বুঝতে পারছি, এটা হচ্ছে এখানে প্যারামিটার। আর এরপর যেটা আছে এটা সাধারণত থাকে না, এটা হচ্ছে হ্যাশট্যাগ দ্বারা বোঝা হচ্ছে যে তোমার মানে কোনো একটা আইডি, এইচটিএমএল ট্যাগের আইডি। আর এটা একটা কাজ করি, আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা আছে, ওখান থেকে তাহলে ভালো বুঝবে। এর একটা ওয়েবসাইট আমি বানিয়েছিলাম একসময়। তো এই ওয়েবসাইটের মধ্যে তুমি যদি দেখো হোমে গেলে হোম আসলো, অ্যাবাউটে গেলে যে দেখো অ্যাবাউটে হোভার হয়েছে, ফিচারে গেলে ফিচারে হোভার হয়েছে, এরকম মানে এরকম একটা ফিচার, মানে এটা ক্লিক করলে এরকম করে সেম এইচটিএমএল অ্যামাউন্টটা জাস্ট ওখানে ক্লিক করলে
ওই জিনিসটা এরকম করে আসতেছে বেসিক্যালি, মানে ঘুরতে আসতেছে। তো এইটাই বেসিক্যালি তোমার এই যে জিনিসটা আছে যেটা, যে হ্যাশ যে কমান্ডটা, এই কমান্ডটা বেসিক্যালি এরপর যেটা থাকবে ওইটা শো করে। এটাও একটা কাহিনী আছে, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যখন অ্যাঙ্কর ট্যাগ লিখি না, অ্যাঙ্কর সেকশন, তখন আইডি ইকুয়াল কিছু একটা দিব ট্যাগে। এই যে আইডির মধ্যে যে ভ্যালুটা থাকে না, এই ভ্যালুটা বেসিক্যালি এখানে দিতে হয়, টপ সেকশনের মধ্যে। এখানে যদি আমি রেজাল্ট দিই, এই টপ সেকশনের মধ্যে আমার রেজাল্ট দেওয়া লাগবে। না, এটা সাধারণত লাগে না আমাদের নর্মাল সার্ভিসে, বাট এটা সাধারণত এইভাবে দিলে হয়। আমি দেখে প্র্যাকটিক্যাল দেখে, আমি যখন HTML কোড করছি না, এই হোমের ট্যাগের যে আইডি ছিল ওগুলো সেম রাখছি অ্যাবাউট। এটা যদি ক্রিস্টোস দেখায়, এই যে এটা কিন্তু এক লাইন করে। আচ্ছা, এটা করে বিউটিফাই করা যায়। তা নয় কি, দেখো যে অ্যাবাউট এ যে সেকশন ছিল না, ওই সেকশনের আইডির নামও আমি অ্যাবাউটই রাখছি, বুঝছো? লাইক এখানে যে অ্যাবাউট ছিল, ওই অ্যাবাউট এর নাম আমি অ্যাবাউটই রাখছি। তারপর হচ্ছে আরো যেগুলো আছে লাইক ফিচার নাম সেম। যেই কারণে আমি যদি এটা শেষে হ্যাশ দিয়ে যদি আমি অ্যাবাউট লিখি, অ্যাবাউট লিখে দেখবো, আচ্ছা যখন আমি এন্টার ক্লিক করবো, ডাইরেক্ট অ্যাবাউট যে স্লাইডের সেকশনটা আছে সেখানে শো করে দেবে। দিলাম এন্টার, এই যে আসছে। আবার যখন দিচ্ছে যে অ্যাবাউট আসলো, আমি যদি এখন ডেমোসে যাই, ডেমোস এটাতে যদি আমি এন্টার করি, ডেমোস মানে নাম কমিউনিটি দিলে, এই যে কমিউনিটি এখানে আসতেছে। বেসিক্যালি হচ্ছে গিয়ে এটার কাজই হচ্ছে গিয়ে হ্যাশ দেওয়ার পর যে সেকশন দিব, এই সেকশনে যে আইডিটা থাকে সেখানে জাস্ট নিয়ে যাবে আমার। তো এরকম ভাবে আই গেস বুঝতে পারছো যে ফ্র্যাগমেন্টের কাজটা কি। তো এইটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার একটা মানে তথাকথিত একটা ইউআরএল। এর বাইরে ইউআরএল আসে না সাধারণত। আমাদের নর্মাল আমাদের পিকো সিটিএফ ওয়েবসাইটটাও দেখি, যে দেখো এটা HTTPS আছে, তারপর হচ্ছে গিয়ে ডোমেইন নেম যেটা আছে, আরেকটা জিনিস এতটুকু আছে না, এতটুকু বলে হোস্ট নেম। আর এতটুকুর সাথে যদি পোর্ট নেম দিই না, তাহলে এটাকে বলে অথরিটি। ঠিক আছে, এটা তো থিওরিটেক। এতটুকু বলে হোস্ট নেম, আর যদি পোর্ট নম্বর সহ ডোমেইন থাকে, তাহলে সেটাকে বলে হচ্ছে অথরিটি। এখন আমরা যদি যেখানে দেখি HTTPS এর পর একটা শুধু পোস্ট নেম দেওয়া আছে, অথরিটি নেই, মানে পোর্ট নাম্বার বলেনি। এরপর কি হচ্ছে, এরপর প্র্যাকটিস নামের ফোল্ডার, মানে পাথটা বলে দিছে। এই যে রুট ডাইরেক্টরি জাস্ট প্র্যাকটিস তো দিবা। তারপর হচ্ছে গিয়ে এটা প্যারামিটার, প্যারামিটার বলে দিছে হচ্ছে হ্যাঁ, ক্যাটাগরি 1 অ্যান্ড অরিজিনাল অ্যান্ড পেজ 1। এটা বেসিক্যালি সার্চ করার জন্য, মানে ফাইলটা কোথায়, ওইটি মানে প্র্যাকটিস তো পাথের মধ্যে ফাইলটা কোথায়, ওইটা জাস্ট সার্চের কমান্ডটা দেওয়া আছে। ইউআরএল যত আছে সব এরকমই পাবো। তো আই গেস তোমার ইউআরএল দিয়ে বুঝতে পারছো কনসেপ্টটা। অ্যান্ড আচ্ছা, সবাই বুঝতে পারছো না ইউআরএল? তো সাথে সাথে একটা এখন একটা কম মানে challenge solve করবো। বুঝতে পারছো ইউআরএল? তো ভাই কোন পার্টটা ডিরেক্টরি এবং কোন পার্টটা প্যারামিটার, ওটা একটু একটু বলবেন? ডিরেক্টরি হচ্ছে গিয়ে যেটা ফাইলের অথরিটি, মানে হোস্টনেমের পর যে একটা যে সিঙ্গেল একটা ড্যাশ আছে না, এরপর দেখো এটা রাখ পর্যন্ত থেকে পোস্ট কোয়েশ্চেন মার্কের রাখ পর্যন্ত, এইটা হচ্ছে ডিরেক্টরি। আর কোয়েশ্চেন মার্কের পর যেগুলো, সেগুলো হচ্ছে প্যারামিটার আর প্যারামিটার ভ্যালু। আর যতগুলো থাকবে ওগুলো সব এন্ড আকারে থাকবে। আর কারো প্রশ্ন আছে? বলবে না যেহেতু, হ্যাঁ, তোমরা যে অনেক তোমরা গেছো ছোট শিখাচ্ছি এটা হু আর এই যে প্রশ্নটা আছে, এই যে দেখো যে পোস্ট
স্টার্ট ইনস্ট্যান্স এটা থাকে কি থাকে না, তাকে এই প্রবলেমে কিন্তু নাই। বেকারকে সবাই আমরা যাই, লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চেক করে। ওই লিঙ্কে যান, এটা লাস্ট আজকে প্রবলেম, ছুটি। আচ্ছা, আমার ছিল আমার ফায়ারফক্সটা ওপেন করলে ভালো হয় সবচেয়ে। চাইলে আমারটা দেখতেও পারো, মানে হ্যান্ডস অন প্র্যাকটিস করতে হবে এরকম কিছু না। এটা যখন ওয়েবসাইটে আমরা যাবো, মানে ফায়ারফক্সে, তখন এই এই কমান্ডটা করবি, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই, ওটা দিয়ে ডাইরেক্ট ইনসার্ট করবি, মানে ওয়েবসাইটটা আপনার সাথে। খুঁজে আসছে। তো যখন আমি এরকম করবো না, তখন কন্ট্রোল শিফট আই টিপ দিতে পারো তোমরা, অথবা তোমরা চলে যে এখানে ইন্সপেক্ট যেটা আছে এটা দিতে পারো। দিলে এরকম একটা জিনিস আসবে তোমাদের কাছে। আচ্ছা, আগে সাইটটা কি বলতেছে দেখো। ওয়েট আ মিনিট, হু আর ইউ, তোমাকে আমি চিনি না। বলতেছে যে অনলি পিপল হু ইউজ দ্য অফিসিয়াল পিকো ব্রাউজার আর অ্যালাউড অন দিস সাইট। আচ্ছা, মানে তারা এই সাইটে অ্যাক্সেস পাবে যারা পিকো ব্রাউজার ইউজ করে, তাই না? এটা তো এটা বুঝাইতেছি। আমি যদি কন্ট্রোল শিফট আই দিই না, আর এখন নেটওয়ার্কে যাবো, তুমি বুঝছো? নেটওয়ার্কে যাওয়ার পর একবার লগ ইন দিই, মানে রিলোড দিবে সব, নেটওয়ার্কটা চুজ করার পর। এটা তো স্লো আসতে থাকে। হুম, আচ্ছা, যখন দিবা না এরকম রিলোড করার পর নেটওয়ার্কের পর এরকম একটা অপশন পাবা। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার রুট ডাইরেক্টরি, ঠিক আছে, মানে গেট ফাংশনের মধ্যে। তোমরা জাস্ট কিছুই করবা না, এটা একটা ক্লিক করবা, ক্লিক করলে যে এরকম একটা জিনিস আসবে, এটাকে একটু টানবা, তারপর আবার এই যে যে পার্টটা আছে এটাতে ক্লিক করবা, এডিট এন্ড রিসেন্ট, এটা দিলে একটা বাম সাইডে একটা জিনিস আসবে। এরকম সবার আসছে নাকি একটু বলো, হ্যাঁ হ্যাঁ বা না। ভাই আরেকবার একটু বলবেন কোথায় আসতে হবে বলবো? শুরুর দিক থেকে। না না ভাই, এই যে এই নেটওয়ার্কে আসার পর, নেটওয়ার্কটা রিলোড করার পর। ফার্স্ট হচ্ছে আমরা ইন্সপেক্টে গেলাম, নেটওয়ার্কে গেলাম, রিলোড করবো, ঠিক আছে। রিলোড করার পর এই জিনিসটা আসবে, এটা হচ্ছে আমার রুট ডাইরেক্টরি, বুঝছো? এইটা দিয়ে একটা একটা রাইট ক্লিক করলেই এটা আসবে, লেফট ক্লিক করলে এটা আসবে, আর রাইট ক্লিক করলে এডিট এন্ড রিসেন্টে ক্লিক করবে, এখন বাম দিকে এটা আসবে। এটা কিছুই না, জাস্ট হচ্ছে এটা রেসপন্স বা যেটা আছে এটা ডান দিকে আসতেছে। আর তুমি যদি এখানে কিছু চেঞ্জ করে পাঠাতে চাও, সেটা বাম দিকে আসবে, মানে যে এখানে আমি চাইলে চেঞ্জ করতে পারি ভ্যালু গুলো। এখন আসছে সবার এটা। জি ভাই আসছে। বা কি বল? আচ্ছা, তো তারপর যদি আমি দেখি এখানে যে বলছে যে অনলি পিপল হু ইউজ অফিসিয়াল পিকো ব্রাউজার আর অ্যালাউড অন দিস সাইট, মানে যারা হচ্ছে পিকো ব্রাউজার থেকে আসছে সাইটে, তারা এটা অ্যালাউ হবে। শুরুর দিকে কিন্তু আমি বলছি যে এইচটিটিপি যেটা থাকে তাদের একটা নিজস্ব একটা প্রোটোকল থাকে, তাই না? মানে ওই নিয়মে আমার সার্ভারের সাথে কথা বলতে হবে, শুধু ওই নিয়মে। তো এই যে দেখো এখানে কিন্তু এই যে এইচটিটিপি সব প্রোটোকল গুলো দেওয়া আছে যে কিভাবে কথা বলবে সার্ভারের সাথে। এখানে একটা থাকে হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট হচ্ছে এক ধরনের এইচটিটিপি হেডার। এটা বেসিক্যালি সার্ভারকে বলে যে তুমি কোন ব্রাউজার থেকে আসছো, সেটা হচ্ছে এখানে থাকে। লাইক আমি যেহেতু মজিলা, ওই জন্য মজিলা যেটা আছে সেটা আসছে। অনেক সময় মাইক্রোসফট এজ ইউজ করলেও দেখলাম মজিলাই আসতেছে। সব জায়গায় এখন মজিলা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউজার। যাই হোক, তুমি যে ইউজার এজেন্ট যেটা আছে না, এটা তুমি কন্ট্রোলে দাও, কাটো সব। কাইটটা তুমি দিবা হচ্ছে পিকো ব্রাউজার। একটু নামটা দেখো যে পি বড় হাতে, বি ছোট, বি বড় হাতে, কপি করে জাস্ট এই যে ইউজার এজেন্ট যেটা আছে এটাতে পেস্ট করে দেবে। পেস্ট করার পর সেন্ড দিব, ঠিক আছে। সেন্ড দেওয়ার পর এখানে রেসপন্স চেক করবে, দেখবো হচ্ছে কি রেসপন্সটা চেঞ্জ হয়ে গেছে। লাইক ফার্স্টে তো ছিল হচ্ছে কি এটা,
যে only people who use it official পিকো ব্রাউজার আর অ্যালাউ। যখন তুমি ওইটা সেন্ড করবে পিকো ব্রাউজার দিয়ে দেখো চেঞ্জ হয়ে যাবে, রেসপন্সে যাবে, ঠিক আছে? রেসপন্সে গিয়ে মেক শিওর যে র এটা আনএবল করে, ঠিক আছে? এবল যেটা না করে তখন দেখা যায় চেঞ্জ হয়ে গেছে বেসিক্যালি। আই ডোন্ট ট্রাস্ট ইউজার্স ডিলিটিং ফ্রম আনাদার সাইট। বেসিক্যালি হচ্ছে কি, এই যে যে সাইটটা আছে না, এই সাইটটা সিকিউর করা, মানে বিভিন্ন লেয়ারে সিকিউর করা। প্রবলেমটা এভাবে ক্রিয়েট করা হয়েছে যে তুমি এইচটিটিপি প্রোটোকলে যে হেডার গুলো আছে, সেই হেডার গুলো পার্ট বাই পার্ট তুমি যাতে জাজ করতে পারো, ঠিক আছে? এভাবে প্রবলেমটা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে এখন পিকো ব্রাউজার, যেহেতু আমি পিকো ব্রাউজার স্যাটিসফাই করছি, এখন আমি এখানেই সেন্ড করার পর এখানেই আমার রেসপন্সটা দেখাচ্ছে। তো এই যে যে সাইটটা আছে না, এই সাইটটা এখন আমি কোনো কিছু করবো না, আমি ইন্টারসেপ্ট দ্বারাই, অর্থাৎ এই যে নেটওয়ার্ক যেটা দিয়ে, এটা দিয়ে আমি সাইটটাকে আমার নিজের মতো কন্ট্রোল করে রান করতেছি, ঠিক আছে? যেহেতু আমার পিকো ব্রাউজারের কনসেপ্টটা অ্যাকসেপ্ট করছে ইউজার এজেন্টের, যেহেতু আমি দিতে পারছি এটা, এখন সার্ভার বুঝতেছে যে আমার ব্রাউজার হচ্ছে পিকো ব্রাউজার। যদিও আমার ব্রাউজার হচ্ছে মজিলা ফায়ারফক্স, কিন্তু আমি এই যে চেঞ্জ করছি আমার যে নেটওয়ার্ক আছে, এখানে গিয়ে আমি ভ্যালুটা চেঞ্জ করছি। এইটাই হচ্ছে গিয়ে ডেভেলপার টুলস এর সুবিধা, ঠিক আছে? আমরা চাইলে আমাদের নিজের মতো করে এইচটিটিপি যে হেডার গুলো আছে সেগুলো আমরা চেঞ্জ করতে পারি। এখন সে আমাকে বলতেছে যে আই ডোন্ট ট্রাস্ট ইউজার্স ভিজিটিং ফ্রম আনাদার সাইট। মানে আনাদার সাইট মানে হচ্ছে আমার যে নিজস্ব সাইট আছে, সেই সাইটটার রেফারেন্স না নিয়ে যদি তুমি অন্য কোনো সাইটের রেফারেন্স নিয়ে আসো, আমি ওকে ট্রাস্ট করি না। তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে ওর ওন সাইট, তাই না? যে এইচটিটিপি মার্কারি, এই সাইটের বাইরে যদি অন্য কোনো সাইট দিয়ে এখানে তুমি আসো না, সে এটাকে ট্রাস্ট করে না। তো এটাকে আমরা কপি করে এই লিঙ্কটাকে কপি করার পর দেখো যে বামের মধ্যে এই যে হেডার্স এর নিচে নেম আছে, এই নেমে আমি জাস্ট একটা ট্যাগ দিব, সেটা হচ্ছে রেফার। রেফারের দ্বারা তো এই ভ্যালুটা পেস্ট করে দিব, হচ্ছে এই যে এই লিঙ্কটা সাইটে পেস্ট করে দিলাম। রেফারার ট্যাগের কাজ কি? এইচটিটিপি প্রোটোকলের মধ্যে রেফারার জাস্ট এক ধরনের রেফার করে সার্ভারকে বলে যে আমি যে রিকোয়েস্টটা আনছে আমার ইউজার, সে সেটা রেফার করা হচ্ছে তোমারই সেই চেনা পরিচিত সাইট থেকে, ঠিক আছে? তোমার সাইট হচ্ছে এটা, তোমার সাইটই এটাকে রেফার করছে বেসিক্যালি, সাজেস্ট করছে। তখন সার্ভার বলবে ও আচ্ছা হ্যাঁ, রেফারার তো ট্যাগ হিসেবে আমার সাইটই দেওয়া আছে, আচ্ছা আমি অ্যাকসেপ্ট করলাম। তাহলে আমার সেকেন্ড বাধাও ওই অতিক্রম করে ফেলবে যদি আমি সেন্ড করি না। দেখো, ও কিন্তু ওই 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 প্রবলেমটা কিন্তু চলে গেছে। এখন সে নতুন প্রবলেম বলতেছে যে সরি, দিস সাইট অনলি ওয়ার্ক ইন 2018। আমার যে নর্মাল ডেট সেটা অবশ্যই শো করবে 2025 সাল, 25/7 সামথিং, এরকম কিছু একটা শো করবে। কিন্তু ও বলতেছে 2018 সালের লোকদের কথাই আমি শুনছি শুধু। তুমি যদি দেখো এইচটিটিপি হেডার লেখা সার্চ করো, যদি এইচটিটিপি হেডার লাইক প্রশ্ন করতে পারবে, টুইচ এইচটিটিপি হেডার টিউস উইথ ডেট টাইম, এটা দিয়ে লিখে আমি। কিন্তু দেখো এখানে আসার কথা, আমরা এখানে যাই, ঠিক আছে? দেখো এখানে ডেট হেডার দেখা যাচ্ছে ফার্স্টে, যেটা ক্লিক করি আমরা, এই যে দেখো ডেটের আমার এখানে বলা আছে। বেসিক্যালি ডেট প্যারামিটার আমার যে মানে এইচটিটিপি হেডারে যে ডেট প্যারামিটারটা থাকবে, এই যে এটা, এখানে একটা ডেট নামে একটা প্যারামিটার থাকে। সেই প্যারামিটারটা বেসিক্যালি মানে হোল্ড করে আমার কোন ডেটে আমি আসি, বেসিক্যালি কোন সালে আমি আসি, এই ভ্যালুটা বেসিক্যালি এখানে থাকে। আমি যদি এখানে যাই একটু নিচে দেখি, তাহলে তো একটা সিনটেক্স দেওয়া আছে, এই যে একটা সিনটেক্স দেওয়া আছে। ডেটের ফরম্যাট হয় আগে টুইস্টে যে ডেট কমা 21 সামথিং একটা কিছু, যাক আমি এটা সম্পূর্ণ কপি করি, হ্যাঁ? কপি করে জাস্ট এই যে ডেটের ভ্যালু মধ্যে আমি পাঠাই দিই, ঠিক আছে? এখন দেখো এটা তো 2024 সাল দেখাইতেছে, আমাকে বলছে 2018 সাল দেখাইতে হবে। তো আমি একটা কাজ করি, 2018 সাল বানাই দিতে হবে। এখন এটা দিলে সাইট বুঝবে আমার এটা হচ্ছে 2018 সালে, দেখ। হ্যাঁ, চলে গেছে কিন্তু আগেরটা। দেখো আগের রিকোয়েস্টটা ছিল কি, আগের রিকোয়েস্টটা ছিল তোমার এই, আচ্ছা, আগের রিকোয়েস্টটা ছিল বেশি করে ডেট নিয়ে। এখন যেহেতু ডেট আমি চেঞ্জ করে দিয়েছি, ওকে আমি বলতেছি আমি 2018 সালে এইচটিটিপি হেডারের একটা ট্যাগ দিয়ে আমি ট্রাই করছি। এই জন্য ওই আমার আগে যে ব্লকটা ছিল সেটা চলে গেছে। এখন আমাকে ও বলতেছে নতুন করে
ডোন্ট ট্রাস্ট ইউজার্স হু ক্যান বি ট্র্যাক। এটা একটু হাই লেভেলের কথা, এটা আমি আগে বলে দিই। মানে ট্র্যাক যাতে না করতে হয়, তাহলে এই জন্য একটা ট্যাগ থাকে, সেটা হচ্ছে বিএনটি সামথিং, এরপর একটা ভ্যালু দেওয়া থাকে ওয়ান, ওটা কিন্তু বেসিক্যালি হয়ে যায়। তুমি চাইলে এমন সার্চ করতে পারো, লাইক হুইচ এসটিপি অ্যাটাক ক্যান গিভ মি নো ট্র্যাক। দেখো এই যেখানে বলে দিচ্ছে দ্য এসটিপি ডিএনটি ডু নট ট্র্যাক রিকোয়েস্ট হেডার। এটা যদি আমি একটু এক্সাম্পল চাই, ডিএনটি হেডারে যাই আমি, এই যে দেখো ডিএনটি ভ্যালু 1 0। 1 মানে হচ্ছে প্রেফার নট টু বি ট্র্যাকড, 0 মানে হচ্ছে প্রেফার অ্যালাউ টু ট্র্যাক। আমি তো সেম জিনিসটা করছি, ডিএনটি 1। জাস্ট এখানে যেগুলো বলতেছে আমি নর্মাল ওয়েবসাইট করে তুমি বুঝে যাবো যে এটা কোন ট্র্যাক সামথিং। আরেকবার বলতেছে আমরা কি করতেছি, ওই যে আমরা এইচটিটিপি প্রোটোকল যেটা ছিল না, এই প্রোটোকলের মধ্যে প্যারামিটার গুলো দিতেছি। যে প্রোটোকলের দ্বারা কথা বলে না ওয়েবসাইটের ক্ষেত্রে, ওই জাস্ট প্যারামিটার গুলো অ্যাড করতেছি। ওই চ্যানেলটা এভাবে ক্রিয়েট করা হয়েছে যাতে আমরা পর্যায়ক্রমিক ভাবে এগুলো ইউজ করতে শিখি। সেন্ড করি তাহলে আমরা ডিএনটি 1 দিয়ে। এখনো বলতেছি যে দিস ওয়েবসাইট ইজ অনলি ফর পিপল ফ্রম সুইডেন। মনে আছে আমরা যে পড়ছিলাম শুরুর দিকে যে একটা মানুষকে চিনতে হলে ভিপিএন দিয়ে আমরা আইপি অ্যাড্রেস চেঞ্জ করি। আমি বাংলাদেশ থাকার পরও ও দেখায় আমাকে জার্মানি, কিভাবে দেখে? এটা বেসিক্যালি আইপি অ্যাড্রেস সুইচ করে। আমি যদি দেখি সুইডেন কান্ট্রি আইপি অ্যাড্রেস, চাই একটাতে, যে কোনো একটা চুজ করলাম, ধরেছে এইটা, অনেকগুলো আসছে মানে। তো সুইডেন কান্ট্রি যেসব আইপি অ্যাড্রেস, এই ভ্যালু তো এক একটা দিই। এখন হচ্ছে এটা প্যারামিটার কি দিই। তো আমি যদি সার্চ করতে চাই প্যারামিটার এরকম যে হুইচ HTTP header can give me the privilege of any country from something, কিছু একটা দিলাম, আমি দেখি কি আসে। দেখো দিলেই কিন্তু এই যে এখানে আইসা পড়তেছে যে এক্স ফরওয়ার্ডেড ফর সামথিং, এটা বেসিক্যালি আমাকে দিতে পারে। আমি যদি চাই আর একটু ভিতরে, এখানে গেলে আসলে পাবো না আমি এভাবে যে HTTP header সামথিং। যেহেতু এই যে দেখো এখানে বলে দিছে এক্স ফরওয়ার্ডেড ফর, আমি একটু এখানে সার্চ করি এক্স ফরওয়ার্ডেড ফর কই। এগুলো সব ট্যাগ, বুঝছো, ট্যাগের সাথে যত ভ্যালু গুলা দিতেছি আমরা, মানে HTTP প্রোটোকলের যে আছে এগুলোর বিভিন্ন ট্যাগ আকারে আছে। এই দেখো এক্সপ্লোরেটর কোড, এটা জাস্ট সিনট্যাক্স কিছুই না, জাস্ট এক্সপ্লোরেটর কোড দেওয়ার পর জাস্ট আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে তুমি। আইপি অ্যাড্রেসটা দিলে হয়ে গেছে, তোমাকে ভিন্ন কান্ট্রি শো করবে। তোমার ভিপিএন এটাই করে, এক্সপ্লোরেটর 4 এর মধ্যে তোমার জাস্ট অন্য ভ্যালুটা দিয়ে দেয়, অন্য কান্ট্রির আইপি অ্যাড্রেস ঢুকায় দেয়, এভাবে ভিপিএন কাজ করে। তো জাস্ট আমি এটা ট্যাগটা নিই, ফরওয়ার্ডেড করে, আর এই যে নেমের মধ্যে আমি দিয়ে দিলাম। আর আইপি অ্যাড্রেস তো আমি আগে থেকে নিছি যে এই কান্ট্রি থেকে, সুইডেন আইপি অ্যাড্রেস যেটা, দেখ সেন্ড। নিচে কিন্তু না হয়নি। আচ্ছা একটু চেঞ্জ করতে হবে, 0 জায়গায় বসতে। এই আইপি অ্যাড্রেস কাজ করতেছে না, সেটা কাজ করবে না। এটা নিয়ে এখন কাজ করছে। তো আইপি অ্যাড্রেস সুইচ করবে, ধরেছি আমি এখন ওই যে শুরু থেকে একটা নিচ্ছি, তো এই জন্য এখন আসছে এক্স ফরওয়ার্ড। জাস্ট হচ্ছে আমরা যে এই ট্যাগটা হচ্ছে কি, জাস্ট আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করছে, তো আমার ওই অবস্টেকলটা শেষ। এখন আমাকে বলতেছে যে ইউ আর ইন সুইডেন, ঠিক আছে আমি বুঝতে পারছি তুমি সুইডেনে, তোমার এইচটিটিপি হেডার দেখে, কিন্তু তুমি তো সুইডিশ ভাষায় কথা বলো না। তার মানে হচ্ছে এখন আমাকে এমন একটা ট্যাগ খুঁজতে হবে যেটা আমাকে বলবে যে আমি সুইডিশেও কথা বলি। তো দেখি সার্চ করি, can give me the privilege of speaking in any language except language। তাও কিন্তু বলে দিছে যে আমার except language এর কোনো একটা প্যারামিটার থাকে এখানে। দেখো এখানে মোবাইল চাপস, তাই এখানে একটা দেখি এক্সাম্পল দেখি কিরকম হয়।
অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা কোড সামথিং কিছু একটা দেওয়া হবে, যেমন যে ফ্রান্সের জন্য FRCH, ফ্রান্স রাখার জন্য সামথিং কিছু, বাট প্যাটার্ন পাইছি দেখো যে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ। তো নিয়ে আমি এটা নিয়ে আমি এখানে ট্যাগ হিসেবে দিই যে ল্যাং ভ্যালু দিলাম। এখন হচ্ছে আমার কোড দেওয়া লাগবে, যেমন বাংলাদেশের হচ্ছে BD, সুইডেনের কি, তো দেখি সুইডেনের লিখি আমরা সুইডেন কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ, এসি সামথিং দিছে, দেখি এসি দিয়া হবে না যদিও, যদি সেন্ড করি হয় না, এখনো নেই আসলে এসি না, এসিও আছে মানে আরেক টাইপেরও আছে, সেটা হচ্ছে এসডি সামথিং। আমরা যদি উইকিপিডিয়া যাই, উইকিপিডিয়া এই যে দেখো ল্যাঙ্গুয়েজ কোর্স দেওয়া আছে, এসবি আছে, SW আছে, এসবিটা নেই, ঠিক আছে, দেখো যে এসবি লাগাবো, এটা এখানে এসবি, এটা দিলে কি হবে, এখন সার্ভার যেহেতু এটা দেখতেছে অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ এসবি, মানে কান্ট্রি কোডটা দেখে বুঝবে আচ্ছা হ্যাঁ আমার যে ইউজারটা আছে সে হয়তো সুইডিশ ভাষায় কথা বলে, যেহেতু ওর বলতেই আছে আমি অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ ওটাই করবো যেটা হচ্ছে সুইডিশ ভাষায় লেখা, তাই না? এটা দিয়ে যদি আমি সেন্ড করে আমার ফ্লাইট আসতে হবে, এই যে আমার টিকিট, বেসিক্যালি কিছুই না, এই ল্যাবটা ক্রিয়েট করা হয়েছে যাতে তোমরা HTTP হেডারটা বুঝতে পারো বেসিক্যালি, মানে কিভাবে কাজ করে। তোমরা চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারো, মানে এইভাবে আগাইতে হবে। আহ মানে এইভাবে করে জাস্ট আমরা এটা শিখতে পারছি যে HTTP প্রোটোকলের মধ্যে যে বিভিন্ন হেডার থাকে, বিভিন্ন নিয়ম থাকে, এগুলো কেমনে কাজ করে, ঠিক আছে, এই জাস্ট এটাই, এটা আমি জাস্ট কপি হবে না, দেখো যদি আমি তোমরা এখান থেকে করো না কপি হবে না রেসপন্সিবল, তুমি র ডাটাতে যাবা, করতে পারবে যে র ডাটা আসছে, এখান থেকে কপি করতে পারো, কপি কপি করলাম আমরা, তোমরা চলে ফ্ল্যাগটা সাবমিট করে দিতে পারবে, ঠিক আছে, ফ্ল্যাগটা আমি দিয়ে দিই তোমাদের ফ্ল্যাগে, সরি। বুঝতে পারছো তোমরা এই কাজটা, এটা কি কেউ বুঝছো নাকি আরো কিছু বুঝাইতে হবে মাঝখানে? একটু তাড়াহুড়া গেছি, টাইম অনেক কম তো। ভাই এই প্রবলেমটার নাম কি ছিল? হু আর ইউ মেবি, হু আর ইউ, আমি যতদূর মনে করে হু আর ইউ। এই যে হ্যাঁ হু আর ইউ, এটা হচ্ছে নেম, থ্যাংক ইউ ভাই। তুমি সেটা করতে পারছো। তোমরা এটা স্ক্রিনশট রাখতে পারো, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে পরে কাজ করার জন্য, মানে এই যে এই জিনিস। আর ভাই এই ফ্ল্যাপ অর্ডারটা কেমনে অ্যাক্সেস করি? ও আচ্ছা, ওদিকে দেওয়া আছে, ঠিক আছে। আর কোনো কোয়েশ্চেন করো, বুঝতে অসুবিধা? আচ্ছা ভাইয়া, এই হেডার এডিটিং কি শুধু মোজিলাতে করা যাবে? মজিলারটা ভালো এডিটিং করা যায়, তুমি চাইলে অন্যগুলো করতে পারো, ওগুলো ভিন্ন। সবচেয়ে বেস্ট হচ্ছে বার্ডসুইট, বাট বার্ডসুইট তোমাদের এখন শেখানো হয়নি, জানতে চাইনি। এই যে বার্ডসুইট, এটা এটা ইউজ করলে অনেক কিছু পানি হয়ে যায় সবকিছু, তারপর এগুলো পরে শিখাবো তোমাদের তখন না। তো মজিলা দিয়ে করলে বেসিক্যালি এটা একটু বেশি ইউজার ফ্রেন্ডলি, বুঝতে এই জন্য আমি এটা নিছি, যে দেখো এই যে কাজ করতেছে পাশাপাশি রেসপন্স। মাইক্রোসফট এজেরটা আমি খুঁজে পাইনি কোথায় আছে লাগে না। ধরো এনে গেছি কন্ট্রাস্টে পাই দিছি, নেটওয়ার্কে গেছি, লোডিং দিলে এটা আসে। এখানেও করা যায় বাট কোথায় করা যায় আমার জানা নেই। তোমরা এটা তো করতে পারো, একটু গাইডটা দেখো যে কোথায় যে হেডার রিকোয়েস্ট গুলো আসে, গেট সামথিং। বাট মজিলারটা এভাবে আসে, এটা আমি জানতাম তো, এখানে এইভাবে দেখতেছি, এই তো। কারো কোনো জি প্রশ্ন? ভাই। আর করো। আচ্ছা, আজকে যেসব বলছি না একটু বেশি থিওরি বলছি, বুঝছো, তোমরা একটু বোর ফিল হতে পারো, চেষ্টা করছি যাতে বোর না হয়, এই জন্য কিছু প্রবলেম সলভ করাইছি।
আর আমি একটু বেশি টাইম নেই, এই জন্য সরি। আমি চেষ্টা করি যাতে এক ক্লাসের মধ্যে যত পারি ইনফো দেওয়া তোমাদের, রেকর্ড তো আসি। আহ আর এই তো ওয়েব কেমন যাবে। আর কারো কোনো প্রশ্ন থেকে বলো, না না আমি লিড নিয়ে নিই, তোমার যেটা প্রজেক্ট কিউএন এ সামথিং নাকি একটা আছে। অনেক ধন্যবাদ কুইজ আছে, ভাইয়া, একটা ছোট্ট আপনার একটা কুইজ আছে। মূল্যবান সময়ের থেকে আমাদের জন্য কিছু সময় বের করার জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই করতে পারো ভাইয়াকে। এখন আমরা কুইজ শুরু করে দিব যদি কারো প্রশ্ন না থাকে। তাই যদি কখনো মনে হয় যে না আমি ওয়েবটা বুঝতেছি না বা সামথিং কিছু আমার মনে হচ্ছে যে এটা বার্ডেন হয়ে যাচ্ছে, তুমি করবে কি ওই কনসেপ্টটা যাবো, যে কনসেপ্টটা বুঝো না এটা দিয়ে ইউটিউবে সার্চ করবে। ইউটিউবে শর্ট ভিডিও নিবে, লাইক 5 to 10 মিনিট ডিউরেশন, এই টাইপের ভিডিও নেওয়া, নট আধা ঘন্টা 1 ঘন্টা এইসব ভিডিও কখনো ফ্রুটফুল হয় না। শর্টকাট ক্র্যাশ কোর্স টাইপ 5 মিনিট 10 মিনিটে দেখবা। তারপর তুমি চ্যাট জিপিতে গিয়ে চ্যাট জিপির সাথে কথা বলবা যে বন্ধু আমার এটা এটা আমি বুঝিনি, এটা এটা আমি বুঝা। এটা হচ্ছে ওয়েবের থিওরি শেখার বেস্ট ওয়ে। ঠিক আছে, যেই কনসেপ্টটা বুঝবা না 5 মিনিট 10 মিনিটের ভিডিও খুঁজবা, তারপর ওখান থেকে যে আহরণ করছো একটা ছোটখাটো নোটিস, তারপর চ্যাট জিপির সাথে কথা বলবা, মানে মানুষের মতো প্রশ্ন করবা টিচারের। ওই তোমাকে দেখো অনেক সুন্দর সুন্দর রেজাল্ট দিবে। এটা হচ্ছে মানে থিওরি, বিশেষ করে ওয়েবের জন্য শুধুমাত্র। এই টেকনিক ফলো করলে আশা করি ওয়েবের নলেজ অনেক বের করে তোমার। আর হ্যাকিং বেসিক্যালি ওয়েবই তোমার জগতে যা আছে। এতটুকু, হ্যাঁ। তার প্রশ্ন থাকলে বলো, নাহলে চলে যাই। আচ্ছা, কার কোয়েশ্চেন না থাকলে আমি মনে হয় আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছো? হ্যালো। ইয়া আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে তাহলে এই গেম পিনে সবাই এন্টার করে অ্যাজ ইউজুয়াল কাহুটা একটা কুইজ নিয়ে শেষ করে ফেলবো। অনেক রাত হয়ে গেছে, আই নো তোমাদের খুব কষ্ট হচ্ছে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলো এই পিনে, আর তারপরে হচ্ছে আমরা স্টার্ট করে দিই। আচ্ছা আমি তাহলে লিভ নেই, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে। নাহলে তুই দেখে যা, কুইজ দেখে যা। মুখ ব্যথা হয়ে গেছে কথা কথা। দেখ কি কি আল্লাহ কোয়েশ্চেন হাফেজ। করছি, দেখে যা। না না না, বিশ্বাস আছে অনেক ভালো ভালো প্রশ্ন আসছে। আচ্ছা, আল্লাহ ঠিক হাফেজ, আছে। হ্যাঁ সবাইকে, সবাইকে শুভেচ্ছা। তোদের ক্লাসটা কেমন লাগলো? ভালো লেগেছিল আপু। একটু